হ্যাঁ, রেকর্ডিং অন হয়ে গেছে, দেখো। ঠিক আছে, দেখো একটা ওই লাল কালারের ব্লিঙ্ক করছে একটা না। তো আজকে আমি একটা জেনারেল আলোচনা করব, ঠিক আছে, সিলেবাস নিয়ে এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর তোমাদের যা যা ডাউট আছে ওগুলো জানবো। প্রথমে তোমাদের কি কি ডাউট আছে একটু শুনি, তারপর আমার মতন করে আমি বলবো। ঠিক আছে, একে একে বলতে পারো। যখন বলবে মাইকটা অন করবে, আর বলা হয়ে গেলে মাইকটা অফ করে দেবে। ঠিক আছে, বলো, কে কি জানতে চাও বলো। এইটা হচ্ছে একটা জেনারেল ক্লাস, ঠিক আছে। আমি যেদিন প্রথম দিন ক্লাস করাবো সেদিন কিন্তু আর এই উত্তরগুলো দেবো না। এখন যা যা জেনারেল কোয়ারি আছে বলতে পারো, তখন ডিরেক্ট আমি মানে আলোচনায় চলে যাব, সাবজেক্টের আলোচনায়। বলো। কারো কিছু বক্তব্য নেই? হ্যালো হ্যালো। কথা তো বলতে হবে, বলার থাকলেও বলো, না থাকলেও বলো, তাহলে আমি আমার মতন করে বলি। স্যার আমি বলছিলাম যে স্যার এখন কিভাবে আসলে আমরা মানে মানে প্রস্তুতিটা নেব সেই মানে সেটা একটু বলবেন। মানে ধরুন কারোর মানে কিছুটা সিলেবাস কমপ্লিট, কারোর পুরোটা কমপ্লিট। মানে ধরুন আমার যেমন মানে বেশ কয়েকটা বড় বড় চ্যাপ্টার কভার হয়ে গেছে, কিছুটা বাকি আছে। মানে সেগুলো করব, কিন্তু স্যার কিভাবে আর কি পড়লে মানে আমি ঠিকঠাক ভাবে আমার সবটা রেডি করতে পারবো সেটা একটু যদি বলেন। হুম হুম, তা বলে দেবো, ঠিক আছে। আর বলো, আর তার কিছু আছে কোয়ারি? আর নেই তো এখন পর্যন্ত? ঠিক আছে, তো আমি একটা কাজ করি। প্রথম যেটা অনেকের ডাউট থাকে, সিলেবাসটা, সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে একটু আমি ছোট করে বলে দিই। ঠিক আছে, তারপর আমি তোমার যা যা কোয়ারি আছে ওগুলো বলবো। আর সিলেবাসটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, আমার কাছে প্রিন্ট আউট করানো আছে। ঠিক আছে, আমি 9-10 এর সিলেবাসটা বলছি, তোমাদের টোটাল কি কি টপিক আছে। প্রথম হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, দ্বিতীয় হচ্ছে, তোমরা চাইলে নোটও করতে পারো, লিনিয়ার অ্যালজেব্রা। 3 নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। 4 নাম্বার হচ্ছে জিওমেট্রি, যার মধ্যে আছে 2D অ্যান্ড 3D। 5 নাম্বার আছে 6 নাম্বার ঠিক আছে, এগুলো হচ্ছে টোটাল টপিক তোমাদের। মানে টোটাল দেখতে পাচ্ছ মোটামুটি 12টা মতো টপিক আছে। এরপরে আমি একে একে বলে দিচ্ছি তোমাদের। মানে সিলেবাসটা প্রিন্ট আউট তো করে নেবে, আমি এখন ওগুলা চ্যাপ্টারের নামগুলো এখানে লিখছি না, মুখে বলে দিচ্ছি। ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে আছে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ঠিক আছে। আর তারপর
লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে কি আছে? ডিটারমিনেন্ট আছে, ম্যাট্রিক্স আছে। হ্যাঁ। আর তারপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে কি কি লিখেছে এরা? সেট ম্যাপিং, মানে সেট রিলেশন ম্যাপিং করতে হবে, গ্রুপ থিওরি, রিং ফিল্ড, ঠিক আছে। তারপর এরা অ্যাবস্ট্রাক্টের মধ্যেই লিখেছে ভেক্টর স্পেস, যেটা তোমরা জানো লিনিয়ারেরই টপিক, তো এখানে লিখে দিয়েছে ভেক্টর স্পেস। তারপরে আছে তোমার ওই কোয়াড্রেটিক ফর্ম, লিনিয়ার ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, এগুলো আছে। আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এগুলো আছে মোটামুটি, ঠিক আছে। জিওমেট্রির মধ্যে 2D তে কি আছে? 2D তে প্রথম চ্যাপ্টারটা, যেখানে থাকে ট্রান্সলেশন, রোটেশন, এগুলো থাকে। তারপর আছে তোমার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে। আর আছে তোমার মোটামুটি ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এগুলো একটু করে দেখতে হবে, যেগুলো হায়ার সেকেন্ডারিতেও পড়েছো। পোলার পড়তে হবে, পোলার ইকুয়েশন পড়তে হবে। আর 3D তে কি আছে? 3D প্রথম চ্যাপ্টারটা, যেখানে থাকে ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, এই সমস্ত টপিক। হ্যাঁ। আর আছে তোমার 3D তে প্লেন আছে, আর আছে স্ট্রেট লাইন 3D তে, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কি আছে? প্রথমে আছে রিয়েল নাম্বার সিস্টেম, তারপর আছে সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, তারপর আছে তোমার সাকসেসিভ ডেরিভেটিভ, হ্যাঁ, এমভিটি, মানে মিন ভ্যালু থিওরেম, ম্যাক্সিমা মিনিমা আছে, ফাংশন অফ সেভারেল ভেরিয়েবলস আছে। আর তোমার ট্যানজেন্ট, নর্মাল, এনভেলপ, ঠিক আছে। অ্যাপ্লিকেশন পার্ট যেটা আছে, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ওখানে ট্যানজেন্ট, নর্মাল এবং এনভেলপ আছে, ঠিক আছে। আর তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাসে কি আছে? ডেফিনাইট ইন্টিগ্রাল, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, রিডাকশন ফর্মুলা, ডাবল ইন্টিগ্রাল, এরিয়া, লেন্থ, ভলিউম অ্যান্ড সারফেস অফ রেভলিউশন। তোমরা সিলেবাস প্রিন্ট আউট করলে দেখতে পাবে, আমি চ্যাপ্টারের নামগুলো মোটামুটি বলে দিচ্ছি। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে তোমার অর্ডার, ডিগ্রি, হ্যাঁ। তারপর আছে তোমার ওই সিঙ্গুলার সলিউশন, ক্লেরটস ফর্ম, হ্যাঁ। তারপরে আছে ওই সিএফপিআই, যেটা সিএফপিআই বের করো, ওই জায়গাটা আছে। ভেক্টরে কি আছে? ভেক্টরে মোটামুটি এইচএস এর জায়গাটা অনেকটা আছে। এছাড়া তোমার আছে কোলিনিয়ার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এগুলো আছে। ডাইনামিক্সে মোটামুটি আমি যা করাবো করতে হবে, বা যা করিয়েছি আগে, ডাইনামিক্স মোটামুটি সমস্ত কিছুই করতে হবে। হ্যাঁ। ওই তোমার মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, সেন্ট্রাল অরবিট, ওয়ার্ক পাওয়ার এনার্জি, অনেক কিছু আছে এখানে। তারপর এলপিভি তো করতে হবে, এলপিভির অনেক কিছু আছে, থিওরিটিক্যাল জায়গা। নিউমেরিক্যালে তোমার আছে ওই অপারেটর থিওরি, ইন্টারপোলেশন, ইন্টিগ্রেশন, তারপরে এনআর মেথড, বাইসেকশন মেথড, এগুলো আছে। আর প্রবাবিলিটিতে মোটামুটি এইচএস এর জায়গাটুকু আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম, এগুলো আছে। আর স্ট্যাটিস্টিক্সে তোমার আছে ওই মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এগুলো আছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার মোটামুটি সিলেবাসের একটা ওভারভিউ। এবার বলো সিলেবাস নিয়ে কারো কোনো কোয়ারি আছে কিনা, বলো। নো দীপঙ্কর, কবিতা। হুম। নো স্যার। ঠিক আছে। এবার আমি একে একে কয়েকটা কথা বলছি তোমাদের। এই টপিক গুলো তৈরি করতে গেলে একটা অ্যাপ্রোচ দরকার আছে। বিভিন্ন টপিকের ডিমান্ড বিভিন্ন রকম। যেমন এখানে আমি কয়েকটা জায়গা মার্ক করছি, এগুলো একটু ক্যালকুলেটিভ হয়। এই জায়গাটা মানে ক্যালকুলেটিভ, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ঠিক আছে। তারপর জিওমেট্রি, তারপর ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপর ডাইনামিক্স, ঠিক আছে। মোটামুটি এই চারটে টপিক অনেকটাই ক্যালকুলেটিভ হয়, অঙ্কগুলো বড় বড় হয়। কাজেই তোমার এখানে কিছু মুখস্থ প্রবলেমের লিস্ট কাজে লাগবে, ঠিক আছে। তার মধ্যে যদি পরীক্ষায় পড়ে যায়, তাহলে তোমার কিন্তু টাইমটা বেঁচে যাবে। বোঝা গেল? বিশেষ করে তোমার এই জিওমেট্রি এবং ডাইনামিক্স খুব লেন্দি লেন্দি প্রবলেম থাকে, তোমরা জানো নিশ্চয়ই। 2D 3D তে খুব বড় বড় প্রবলেম হয়। হ্যাঁ, তো সমস্ত প্রবলেম তুমি করে নামাতে পারবে না, কিছু প্রবলেম মুখস্থ রাখতে হবে, আর কিছু করতে হবে। হ্যাঁ। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসে তোমার ওই এরিয়া, লেন্থ, ওখানে কিছু মনে রাখতে হবে, কয়েকটা কার্ভের এরিয়া, লেন্থ মুখস্থ করে নিতে হবে।
ভলিউম সারফেসের কিছু অঙ্ক মুখস্থ করতে হবে। আর ডাইনামিক্সে ম্যাক্সিমামটাই মুখস্থ করতে হবে, কারণ অনেক বড় বড় অঙ্ক আছে, ওগুলো নামবে না। তাহলে মুখস্থ জায়গা বোঝা গেল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। বাকি সমস্ত জায়গাতেই মুখস্থ করতে হয়, কিন্তু এই জায়গাগুলো অনেকটা অনেকটা মুখস্থ লাগে। হ্যাঁ, নাহলে তোমার এই জায়গাগুলো তুমি উত্তর করতে পারবে না ভালোভাবে। তারপর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। এখানে ক্যালকুলেটিভ জায়গা ছোট ছোট আছে, তোমার ওই আইগেন ভ্যালু বলো, ওই জায়গাগুলো একটু ক্যালকুলেটিভ হয়। বাকি ম্যাক্সিমাম কনসেপচুয়াল। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে ক্যালকুলেশন সব থেকে কম। এখানে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন বেশি থাকে, ঠিক আছে, বা থিওরি অ্যাপ্লিকেশন করে কোশ্চেন গুলো দেখা মাত্রই উত্তর করতে পারবে। এখানে মানে অত ক্যালকুলেশন নেই। এগুলো তোমার পরীক্ষায় টাইমটা বাঁচাবে। এগুলো টাইম খাবে, ক্লাসিক্যাল টাইম খাবে পরীক্ষার হলে, ইন্টিগ্রাল ক্যালকুলাস টাইম খাবে, ডাইনামিক্স টাইম খাবে, ঠিক আছে। এগুলো একটু টাইম টেকিং। আচ্ছা, এটা হলো জিওমেট্রি বললাম। এইটা, এখানের কিছু জায়গা মুখস্থ জায়গা আছে, যেমন ট্যানজেন্ট নর্মাল। ওই চ্যাপ্টারটাতে দেখবে পেডাল ইকুয়েশন বলে একটা জায়গা আছে। কিছু কার্ভের পেডাল ইকুয়েশন মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় নামবে না। বোঝা গেল? আর বাকি তোমার কনসেপচুয়াল তো আছে অনেকটাই। সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়াবিলিটি, এগুলো কনসেপচুয়াল। কনসেপ্টটা খেয়াল রাখতে হবে, কিছু উত্তর মুখস্থ রাখতে হবে। থিওরেম প্রচুর আছে এখানে, থিওরেম গুলো অ্যাপ্লাই করে করে অনেক এমসিকিউ তৈরি করা যায়, সেগুলো আমি করাবো। হ্যাঁ। আর তারপর এই জায়গাটা, এটা সব থেকে ইজি জায়গা। এখানে তেমন কিচ্ছু নেই, কয়েকটা মেথড আছে, মেথড গুলো মাথায় রাখলেই এই প্রসেসে করতে হয়। হ্যাঁ, তাহলে উত্তর মিলে যাবে। মানে এখানে উত্তর মেলানোর একটা জায়গা আছে। এখানে মুখস্থ জায়গা খুব কম। এখানে ম্যাক্সিমামটাই ক্যালকুলেশন, ছোট ছোট ক্যালকুলেশন হতে পারে, একটু আধটু বড় হতে পারে। হ্যাঁ, কিন্তু জিওমেট্রির মতো অত বড় বড় হবে না এখানে, তার তুলনায় একটু ছোট হবে। ভেক্টর, ভেক্টরটাও তোমার কিন্তু কি বলবো, ইজি জায়গা। এটা তোমার ম্যাক্সিমামটাই এইচএসে আছে, ঠিক আছে। তো তোমার এখানে খুব একটা চাপ হবে না। যেগুলো বিএসসি তে আছে, তেমন ওই ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এগুলো বিএসসি তে আছে, এইচএসএ নেই। ওগুলো একটু করে পড়ে নিতে হবে, বাকি তুমি পারবে। আচ্ছা, ডায়নামিক্স তো বললাম। এলপিপি, এই জায়গাটা তোমার পরীক্ষায় টাইম বাঁচাবে। এলপিপির জায়গাটা, কারণ এটা অনেকটা ক্যারেক্টার অ্যাবস্ট্রাক্টের মতো। অনেক থিওরেম আছে, রেজাল্ট আছে, ডেফিনেশন আছে, এগুলো মাথায় রাখতে হবে। সেগুলো অ্যাপ্লাই করে তুমি এমসিকিউ উত্তর করতে পারবে। আচ্ছা, নিউমেরিক্যাল অ্যানালিসিস। এইটা, এইটাই তোমার কয়েকটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টার গুলো করলেই কাজ হয়ে যাবে। অপারেটর চ্যাপ্টার যেটা আছে, এরর চ্যাপ্টারটা আছে, ইন্টারপোলেশন আছে। হ্যাঁ। তো খুব একটা এখানে চাপের কিছু নেই এই টপিকটা। এটা অনেকেই ভয় পায়, কিন্তু আমি যেভাবে বলবো ওইভাবে পড়বে, দেখবে চাপের কিছু হবে না। আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এখানে বলার কিছু নেই। এখানে যতটুকু আছে এখানে এইচএসে আছে ওগুলো, ঠিক আছে। তো যারা এইচএস পড়াও তাদের ক্ষেত্রে অনেক জায়গায় অ্যাডভান্টেজ তুমি পেয়ে যাবে। হ্যাঁ। তো এইখানে তোমার ওই বেসিক টুকু আছে, বেস থিওরেম এগুলো আছে। হুম, খুব অল্প জায়গা আছে। কিন্তু এইখানে যে জায়গাটা দিয়েছে, ওই প্রথম চ্যাপ্টার যেটা আমরা বলি প্রবাবিলিটি, ওটা এমন একটা ভয়ঙ্কর চ্যাপ্টার। তুমি যতই অঙ্ক করো, পরীক্ষায় যদি একটা কিছু আননোন অঙ্ক দিয়ে দেয়, করতে পারবে না, কারণ এখানে ওই ক্লাসিক্যাল ডেফিনেশনটা কাজে লাগিয়ে অঙ্কগুলো হয়। এম বাই এন, যেটা তোমরা জানো, পি এ সমান এম বাই এন। হ্যাঁ, কতগুলো ফেভারেবল কেস আছে, আর নিচে টোটাল কেস কতগুলো আছে, ওই যে তোমার অনুপাতটা হয়, ওটাই তো প্রবাবিলিটি হয়। তো ওইটা একটু ট্রিকি হয়ে যায়, জানা অঙ্ক থাকলে ভালো, নাহলে চাপ হয়ে যায়। কিন্তু স্ট্যাটিস্টিক্স, এটা তোমায় ডোবাবে না। হ্যাঁ, তবে এইখানে ওই যদি ভ্যারিয়েন্স বের করতে বলে, আর যদি ডেসিমেলের নাম্বার দিয়ে দেয়, তাহলে ক্যালকুলেশন বড় হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি এই একটা ওভারভিউ আমি দিলাম। ঠিক আছে, বোঝা গেল? এবার বলো, তোমরা কি বলছিলে, এবার আমি তোমাদের উত্তরগুলো দিই। ব্রততী, পিয়ালি, শঙ্কর, বলো, পিঙ্কি, দীপঙ্কর, নূরজাহান। কথা বলতে হবে, নাহলে বুঝবো কি করে তোমাদের কি প্রবলেম হচ্ছে। এগুলো প্রথম দিন জেনে নিতে হবে, ঠিক আছে। স্যার বলছি যে, হ্যাঁ, বলো। স্যার বলছিলাম যে পুরো সিলেবাস তো কমপ্লিট হয়নি এখনো। তো কিভাবে আপনার ক্লাসের সঙ্গে সঙ্গে ওগুলো চালাবো, করবো? আচ্ছা, কিভাবে চালাবে আমার ক্লাসের সঙ্গে সঙ্গে? ঠিক আছে, ভালো কথা বলেছো। দেখো, পুরো সিলেবাসটা কিন্তু তোমায় সাইডে সাইডে পড়তে হবে। এমনটা নয় আমি ক্লাসে যতটুকু পড়াচ্ছি তুমি ওইটুকু পড়ে রেখে দিলে।
তোমার তো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তো তুমি ফ্রি টাইমে অন্যান্য চ্যাপ্টার গুলো পড়তে থাকো। যেমন নূরজাহান বলছিল ওর কিছু চ্যাপ্টার এগিয়ে গেছে, কিছু চ্যাপ্টার বাকি আছে। তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অল্প স্বল্প তোমরা পড়েছো, কোনো না কোনো দিন পড়েছো। অনেকে এইচএস পড়াও, তো অনেক চ্যাপ্টারই দেখবে তোমার জানা আছে। তো যেই চ্যাপ্টার গুলো জানা আছে ওগুলোর থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নাও, তাহলে একটু ধাতস্থ হয়ে যাবে, কনফিডেন্স পাবে প্রথমে। তারপর আমি যেভাবে করছি আমার সঙ্গে তো করতেই হবে, ঠিক আছে? তোমায় কিন্তু একটা কথা বারবার বলছি, তোমাকে নিজেকে অনেক পড়তে হবে। আমি ক্লাসে যা করাচ্ছি ওইটুকু করলে হবে না, সিলেবাস কিন্তু তাহলে মানে ওই কমপ্লিট করতে পারবে না, বোঝা গেল? আর আমি ইয়েটা বাড়িয়ে দেবো, তোমাদের লোডটা একটু বাড়িয়ে দেবো, তাহলে জলদি হয়ে যাবে। অনেকটা করে পড়া দিয়ে দেবো যে এটা পড়ে আসবে, এর উপর এমসিকিউ করো। কারণ এখন তো আমার নতুন করে করানোর কিছু নেই, এখন আমি শুধু প্র্যাকটিস করাবো। যত প্র্যাকটিস করবে এখন তত লাভ হবে। প্র্যাকটিস করে করে এমন হয়ে যাবে উত্তরগুলো অর্ধেক মুখস্থ হয়ে যাবে, তবে দেখবে পরীক্ষার দিন হলে গিয়ে জলদি উত্তর হচ্ছে। হুম, এভাবে আমরা যাব, বোঝা গেল? এই যে আমার ক্লাস শুরু হতে এখনো টাইম আছে, 1লা জুন থেকে। তো এর মাঝখানে তুমি অন্য কিছু টপিক এগিয়ে নাও। আমি বলেছি কমপ্লেক্স নাম্বার করাবো ওই দিন, ঠিক আছে? তুমি কি মানে এতদিন ধরে কমপ্লেক্স নাম্বারই পড়বে একটা চ্যাপ্টার? এক একটা চ্যাপ্টারে খুব বেশি টাইম দিও না, অল্প অল্প টাইম দাও। আর একটা কথা, তোমায় কিন্তু পুরো সিলেবাসটা মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে। কোন একটা চ্যাপ্টার নিয়ে তুমি অনেকদিন টাইম দিয়ে দিলে, তার উপরে 500টা অঙ্ক করে দিলে কোনো লাভ হবে না। ওভারঅল তোমার মাথায় আছে কিনা। টপিক ওয়াইজ যখন প্র্যাকটিস করাবো দেখবে তোমরা ভালো উত্তর দিচ্ছ, যখন ফুল সিলেবাসের উপর করাবো তখন দেখবে ভালো উত্তর দিতে পারছো না, বা ফুল মক দিলে তোমাদের হয়তো ভালো স্কোর হচ্ছে না। কিন্তু ওটাই ইমপ্রুভ করতে হবে, ফুল সিলেবাসটা তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে, বোঝা গেল? এখন এই টপিক ওয়াইজ প্রথম প্রথম একটু হচ্ছে হোক, তারপর আমি কয়েকদিন পরে মিক্স এমসিকিউ করাবো, বা ফুল সিলেবাসের উপর র্যান্ডম এমসিকিউ, যেখান থেকে ইচ্ছা করবো। কাজেই তোমাদের কিন্তু দায়িত্বটা অনেকটা বেশি, তোমাদেরকে সাইডে সাইডে অনেকটা পড়ে রাখতে হবে। তবে তোমরা কিন্তু এই 3 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে রিভিশনটা। 3 মাসে কিন্তু রিভিশন হয়। হ্যাঁ, 3 মাসে নতুন করে পড়ে, প্রথম থেকে পড়ে ওগুলো হয় না। যারা কোনোদিন একটুও পড়েনি তারা যদি বলে হ্যাঁ আমি 3 মাসে সব করে দেবো, এটা কিন্তু হবে না, পসিবল না। বাস্তব কথা বলছি। হ্যাঁ, তাই আরেকটা কথা, আমি প্রথমেই তোমাদের ইয়ে করছি না যে পারবে না, টাইমটা বাড়াতে হবে। যারা এতদিন ধরে পড়ছে, আগের থেকে পড়ছে, তাদের সঙ্গে তোমায় যদি টেক্কা দিতে হয়, তারা যে টাইমটা এতদিন দিয়ে রেখেছে তোমাকে সেই টাইমটা দিতে হবে। তারা যদি এখন 5 ঘন্টা করে পড়ে, তোমায় 10 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, আরো পড়তে হবে। তাদের সঙ্গে তুমি তবে ধরতে পারবে, বোঝা গেল? এবার যার যেমন দরকার সে সেরকম পড়বে, আমি তো জানি না কার কতটা তৈরি হয়ে আছে। ওটা ক্লাস করতে করতে বুঝতে পারবো কে কেমন উত্তর দিচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, ক্লাসে কিন্তু উত্তর দিতে হবে। এই চুপচাপ আহ, মানে থাকলে হবে না। আমি কিন্তু চেক করি কে উত্তর দিচ্ছে কে উত্তর দিচ্ছে না। হ্যাঁ, এইভাবে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা বলো, আর কি কোয়ারি আছে? এই যে তোমরা কিছু কোশ্চেনই করছো না, তোমাদের কিন্তু অনেক কিছু জানার আছে। তোমরা হয়তো লজ্জা পাচ্ছ, ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই। আমি বাঘ ভাল্লুক নই যে খেয়ে নেবো। বলো। বই নিয়ে, এমসিকিউ বই, টেক্সট বই নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাও বলতে পারো। মানে যা যা কোয়ারি থাকে, জেনারেল যা যা কোয়ারি থাকে তোমরা আজকে বলো। কারণ ওই যেদিন কমপ্লেক্স নাম্বার হবে প্রথম দিনে, ওই দিন আমি আর কিছু বলবো না কাউকে। তখন বলবো এই ক্লাসটা দেখে নিতে, জেনারেল ডাউটের ক্লাস। ঠিক আছে? দীপঙ্কর কিছু বলছে না। দীপঙ্কর, কি নেটওয়ার্ক ফলো প্রবলেম? করবো? হ্যাঁ বলো। কবিতা কি বলছো বলো। তোমার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। ওই কোনটা কোনটা ফলো করবো? বই? হ্যাঁ, এমসিকিউ বই বলছো নাকি? এমসিকিউ বই বলছি। আচ্ছা আচ্ছা, এমসিকিউ বই তো প্রচুর আছে বাজারে, তোমরা জানো। হ্যাঁ, আমি এই মুহূর্তে 4-5টা বই নামিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমার কাছে নামানো আছে, আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা। এর বাইরে অনেক বই আছে। উম এই একটা বই আছে, এটা অনেকেই পছন্দ করে, মোস্ট পপুলার বই, এসএলএসটি ম্যাথামেটিক্স বংশীধর আচ্ছা, সাহু। এটা আছে। হ্যাঁ, এটা আছে।
আচ্ছা, যাদের কাছে এটা আছে, এটা ছাড়া যদি অন্য নিতে চাই, তাই তো? যদি অন্য নিতে চাই এটা ছাড়া, তাহলে এই একটা বই আছে, জানাকর মন্ডল। এবার যদি বলে স্যার এটাও আমার আছে, তাহলে তাহলে নেক্সট এটা দেখতে পারো। ঠিক আছে, অক্সিজন বুকস বলে একটা বই আছে। আর এই একটা বই মাদ্রাসা পরীক্ষার আগে পাবলিশ হয়েছিল। ঠিক আছে, বংশীধর সাহুর লেখা। আমি এক্সপেক্ট করছি আবার একটা এরকম টাইপের কোনো বই নিশ্চয়ই বেরোবে এসএলএসটি পরীক্ষার আগে। হ্যাঁ, তখন আবার জানতে পারলে, বই পেলে তখন আমি আবার তোমাদের বলে দেবো। আর এই একটা বই আমি দেখাচ্ছি, এই একটা আছে আমার কাছে। এটাও তোমার হচ্ছে বংশীধর সাহুরই লেখা, কিন্তু এটা ওই সমস্ত পরীক্ষার জন্য, এমএসসি এন্ট্রান্স, জ্যাম, নেট, সেট, সমস্ত পরীক্ষার জন্য। তো এই বইটা যদি কারো কাছে থাকে দেখতে পারো। কারণ এখানে তো অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তবে এই বইটাই, এসএলএসটি ম্যাথামেটিক্স এর এই বইটাই, এটা মোটামুটি সিলেবাস ফলো করে মোটামুটি তৈরি করা আছে, ভালোই। এটা অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি এটা খুব। হ্যাঁ, দেখতে পারো এগুলো। আরো অনেক বই আছে, তপতি আছে, সাঁতরা আছে, বইয়ের তো কোনো শেষ নাই। বোঝা গেল? আর কার কি কোয়ারি আছে বলো, বলতে পারো। ব্রততি কিছু বলতে চাইছে, বলো। স্যার টেক্সট বই সম্পর্কে কিছু বলুন, মানে এই 3 মাসের জন্য কোনটা বেশি ফলো করব? টেক্সট বই নতুন কিচ্ছু করার দরকার নেই। আমাকে বলতে দাও এবার, মিউট করে দাও, আমি বলছি। হ্যাঁ, টেক্সট বই তোমরা তো দেখো, এই যে টপিক গুলো দেখছো, এগুলো তো বিএসসিরই টপিক। তোমরা প্রত্যেকেই বিএসসি কমপ্লিট করে এসছো, কেউ কেউ এমএসসি করেছো। তো যারা বিএসসি করেছিলে, মানে যখন বিএসসি করেছো, প্রত্যেকটা টপিকের জন্য টেক্সট বই আছে। তুমি তখন কিছু না কিছু বই পড়েছিলে, তুমি যেটা পড়েছিলে ওটাই ফলো করো। আমি এখন যেটা বলবো ওটা করার দরকার নেই। কারণ আমার একটা বই ভালো লাগে, তোমার একটা ভালো লাগে, তুমি একটা পড়ে ভালো বুঝতে পারো। আমি, দেখো আমি একটা একটা করে বলে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো ম্যাক্সিমাম ইউজ করে মানুষজন। প্রথম কথা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। এর জন্য অনেক বই হয়, কিন্তু আমার ভালো লাগে এটার জন্য ঘোষ চক্রবর্তী। ঠিক আছে, এছাড়া মাপাও আছে, এসকে মাপা, ওটাও খুব ভালো বই। যদি কেউ এসকে মাপা পড়ে অভ্যস্ত, তাহলে এসকে মাপা পড়তে পারো। যদি মনে হয় এটা স্যার জটিল লাগছে, এটা পড়তে পারো। ঠিক আছে, আরো অনেক বই আছে ক্লাসিক্যালের উপরে। আমি তোমার চার পাঁচটা, ছ সাতটা বই বলতে পারি, কিন্তু অত বলবো না, একটা একটা করে বলে দিচ্ছি। লিনিয়ার অ্যালজেব্রা, এসকে মাপা। এসকে মাপার ওই দেখবে যেটা আছে হলুদ কালারের বই। হ্যাঁ, হায়ার অ্যালজেব্রা নাম বইটার, যেটাতে লিনিয়ার এবং অ্যাবস্ট্রাক্ট দুটোই আছে। তো ওই দুটো এখান থেকে হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্টের জন্য নো ডাউট এসকে মাপা, আমার প্রথম চয়েস এসকে মাপা। তারপর যদি কেউ অন্য বই পড়তে চায় পড়তে পারে। ঠিক আছে, বেসিক ক্লিয়ার করার জন্য এগুলো খুব ভালো বই। জিওমেট্রি, 2D 3D, ঘোষ চক্রবর্তী। যদি কেউ RM খান পড়েছে বা বেজ মুখার্জি পড়েছে পড়তে পারে, কোনো প্রবলেম নেই। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এখানে কি আছে, এখানে তো অনেকগুলো পার্ট আছে অ্যাকচুয়ালি। এর মধ্যে রিয়েল অ্যানালিসিস পার্টটাও আছে, আবার তোমার ওই অ্যাপ্লিকেশন পার্টটাও আছে। তো এটার জন্য দুটো বই আমি বলছি। এসকে মাপার রিয়েল অ্যানালিসিস পড়তে পারো। কেউ হয়তো ঘোষ মাইতি পড়েছে, তাই না? ঘোষ মাইতির ওই মোটা বইটা, ভলিউম 1 যেটা, ওটা পড়তে পারো যদি কেউ আগে পড়ে থাকো। আর অ্যাপ্লিকেশন পার্টের জন্য দাস মুখার্জি, মানে ওই ট্যানজেন্ট, নর্মাল, এনভেলপ, ওই সমস্ত চ্যাপ্টারের জন্য, কার্ভেচার, হ্যাঁ, এগুলোর জন্য দাস মুখার্জিটা বেস্ট হবে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটার জন্য তো আমাদের একটা বই খুব পপুলার, ঘোষ মাইতি। এইটার জন্য অনেক বই আছে, কিন্তু আমি বলবো এটার জন্য আমার ভালো লাগে ঘোষ চক্রবর্তী। কেউ হয়তো ঘোষ মাইতি পড়েছে, বেজ মুখার্জি পড়েছে, আরো অনেক বই আছে। ঘোষ চক্রবর্তী। ভেক্টর, ভেক্টরের জন্য ওটাও তোমার ঘোষ চক্রবর্তী ভালো বই। তাহলে ঘোষ চক্রবর্তীর অনেকগুলো বই দেখো, তোমার কাজে লেগে যাবে। ঘোষ চক্রবর্তী আছে, তারপর তোমার ওই একাডেমিক পাবলিশার্স এর আছে, চ্যাটার্জি, উৎপল চ্যাটার্জি, নন্দিনী চ্যাটার্জি, তারও একটা বই আছে। কিন্তু যারা এটা পড়েছে এটাই পড়বে।
অহেতুক অনেক অনেক বই কিনে এখন লাভ নেই, বা বই দেখে লাভ নেই। প্রত্যেকটা টপিকের একটা করে বই দেখো, তুমি টেক্সট বই হাতের কাছে রাখো। ডায়নামিক্স, ডায়নামিক্স তোমরা বলো কে কোনটা পড়েছো বিএসসি তে, আমি তার মধ্যে যে কোনো একটা বলে দিচ্ছি। বলো, ডায়নামিক্স কি পড়েছো তোমরা? দত্ত জানা আছে, তারপর শাহ গাঙ্গুলি আছে, ঘোষ চক্রবর্তী আছে, মোটামুটি এই তিনটে বই চলে বাজারে। দত্ত জানা অনেকে পছন্দ করে, তাই তো? দত্ত জানা আছে, শাহ গাঙ্গুলি আছে, শাহ গাঙ্গুলিতে প্রচুর এক্সাম্পল করা আছে, দত্ত জানাও ভালো, দুটোই ভালো, যে কোনো একটা পড়তে পারো। তাহলে ডায়নামিক্স এর জন্য কি বললাম? দত্ত জানা বা শাহ গাঙ্গুলি, যে কোনো একটা। নিউমেরিক্যালের জন্য তো বাজারে মোস্ট পপুলার বই যেটা, ওটাই পড়বে, এস এ মোল্লা। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে ভালো বই কি তোমার? অরূপ মুখার্জি, ডক্টর অরূপ মুখার্জি। অরূপ মুখার্জির বইটা খুব ভালো, প্রচুর এক্সাম্পল আছে এখানে, সেগুলো তোমার কাজে লাগবে। আর যদি কেউ প্রবাবিলিটির ওই বইটা পড়ে থাকো, পড়তে পারো। ওই টেকনো ওয়ার্ল্ডের একটা বই আছে, ইসমাইল হকের একটা বই আছে, ওটাও পড়তে পারো। হ্যাঁ, দেশ এন ব্যানার্জি হয়, দেশ এন ব্যানার্জি, যদি কেউ ওটা পড়ে থাকো বিএসসি তে, ওটাও পড়তে পারো, ওখানেও প্রচুর এক্সাম্পল আছে। কিন্তু আমি বলবো, আর কিটা বাদ চলে গেল, এলপিপি। এলপিপির জন্য পিএম কারক আছে, ঘোষ চক্রবর্তী আছে, যেটা পছন্দ পড়তে পারো। প্রত্যেকটা টপিক, ঠিক আছে? কে লিখেছে চ্যাটে? চ্যাটে লিখবে না, ঠিক আছে, কারণ আমি স্ক্রিনের দিকে কম তাকাই। আমি এই জন্য তোমায় কথা বলার এখানে অপশন দিয়েছি, কথা বলবে। আমি বোর্ডের দিকে তাকিয়ে থাকি তো, ঠিক আছে? বোঝা গেল টেক্সট বই নিয়ে ব্যাপারগুলো। রেসপন্স করবে। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হুম। নেক্সট, আর কি ডাউট? বলো, ডাউট গুলো বলো। কে জয়েন করেছে? রানা জয়েন করেছে, ডালিয়া জয়েন করেছে, সুমন জয়েন করেছে। বলো, তোমরা বলো কিছু কোয়েরি থাকলে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে? গল্পটা হচ্ছে একটা করে টেক্সট বই পড়তে হবে, যদি টাইম বের করতে পারো ভালো। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে। থিওরি গুলো খুব দরকার পড়া, কারণ পরীক্ষায় অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেনও দেওয়া হয়, ওগুলোও ইম্পর্টেন্ট। তাই এরকম নয় যে তুমি থিওরি পড়লে না, চলে গেলে। যেমন, এবার আমি তোমাদের পরীক্ষার কোশ্চেন দেখাচ্ছি, কেমন কোশ্চেন রিসেন্ট পরীক্ষায় দিয়েছে বা আগের পরীক্ষায় দিয়েছিল, এগুলো একটু করে তোমাদের আমি পরিচিতি করাই। হ্যাঁ, তোমরা কোনো কোনো কোশ্চেন এখন উত্তর দিতে পারবে না, নাও পারতে পারো, মন খারাপ করার কিছু নেই, ধীরে ধীরে পেরে যাবে, প্রথম দিন আজকে, নাও পারতে পারো। এবং এই পরীক্ষার কোশ্চেন গুলো এই কারণেই দেখাচ্ছি, তোমরা আইডিয়া পাবে কেমন কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। অহেতুক উল্টো পাল্টা কোশ্চেন প্র্যাকটিস করতে যাবে না, এক্সাম ওরিয়েন্টেড পড়বে। 1 নম্বর, আমি যে কোশ্চেনটা এখানে বলছি, ধরো বললো এ ফ্রম আর টু আর, এটা একটা ম্যাপিং, যেখানে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ফর অল এক্স বিলংস টু আর। এই ম্যাপিংটা কেমন হবে? ইনজেক্টিভ হবে, বাইজেক্টিভ হবে, জানতে চেয়েছে। এই কোশ্চেনটা কোথায় দিয়েছে? মাদ্রাসা 11-12, ঠিক আছে? এই তোমার ইনজেক্টিভ বাইজেক্টিভ তো 9-10-এও আছে, তাহলে এই কোশ্চেনটা তোমাদের এখানেও কাজে লাগবে। বলো, এটা কি হবে? এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, ইনজেক্টিভ বাইজেক্টিভ, নান অফ দিস, বোথ,
যদি বলি তোমাদের আমি, উত্তর দাও। ভুল হোক কোনো প্রবলেম নেই। বলো। হবে না? কেউ কিছুই বলছে না, বুঝবো কি করে তাহলে? স্যার এটা নাইদার হবে তো, কোনোটা হবে না, মানে হ্যাঁ, বাইজেক্টিভ কোনোটাই ইনজেক্টিভ সাবজেক্টিভ কোনটাই হবে না। কোনোটাই হবে না এটা। ঠিক আছে, এটা কারণটা কি? এটা তোমরা গ্রাফিক্যালি করতে পারো। সবচেয়ে ভালো হচ্ছে গ্রাফিক্যালি করা এই ধরনের কার্ভ থাকলে। সাইন এক্স এর কার্ভ কেমন হয়? সাইন জিরোতে জিরো হয়, এখান থেকে আরম্ভ হয়, তাই তো? এরকম এগুলো প্রত্যেকটা ইকুয়াল ইকুয়াল হবে, এদিকেও যাই। ঠিক আছে, তো ইনজেক্টিভ চেক করার জন্য আমরা কি করি? ইনজেক্টিভ চেক করার জন্য আমরা চেক করি যে এক্স অক্ষের প্যারালাল লাইন টানবো। দেখো এটা এক্স অক্ষের প্যারালাল লাইনে একটা, যত ইচ্ছা টানতে পারো এক্স অক্ষের প্যারালাল লাইন। এটা যদি কার্ভটাকে, হ্যাঁ, একাধিক বিন্দুতে কাট করে, একের বেশি বিন্দুতে কাট করে, তখন ওটা ওয়ান ওয়ান হয় না। ঠিক আছে, এটা ওয়ান ওয়ান হবে না। এছাড়া তুমি যদি এমনি মেথড দিয়ে করতে চাও তাও করতে পারো। তুমি দেখতে পাচ্ছ যে এফ অফ জিরোটাও জিরো হচ্ছে, আর এফ অফ পাই এটাও জিরো হবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে দুটো আলাদা পয়েন্ট, কিন্তু তাদের ইমেজ গুলো ইকুয়াল হয়ে যাচ্ছে। মানে ছবিটা যদি আঁকতে চাই আমি, এরকম হচ্ছে, দুটো আলাদা পয়েন্ট, তাদের ইমেজটা সেম। এটা তো মেনি ওয়ান হয়ে গেল, ওয়ান ওয়ান তো হলো না। ঠিক আছে, আর অন টু হচ্ছে না, কারণটা কি? অন টু যখন হয়, এফ অফ ডোমেন ইকুয়াল টু তোমার রেঞ্জ হতে হবে। ঠিক আছে, মানে এফ অফ এইদিকে সেটটা যদি এফ ফ্রম এ টু বি হয়, তাহলে অন টু কখন হয়? যদি এফ অফ এ ইকুয়াল টু বি হয়, তখন হয় অন টু। কিন্তু তুমি দেখতে পাবে যে সাইন এক্স এর ভ্যালু কোথায় থাকে? মাইনাস এক থেকে একের মধ্যে থাকে। তাহলে তোমার তো এই পুরো জায়গাটা হলো না, মাইনাস এক কমা এক, এটা তো সাবসেট অফ আর। তাহলে তোমার এটা অন টুও হলো না। বোঝা গেল? তাই না তো ওয়ান ওয়ান, না তো অন টু। এইভাবে কিন্তু এমসিকিউ গুলো করতে হবে, মানে দেখা মাত্র করতে হবে। এটা আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু বলছি। আমি নিজে যখন এটা সলভ করব, চট করে ছবিটা এঁকেই বুঝতে পেরে যাবো। ঠিক আছে, অ্যাপ্রোচ গুলো বুঝতে পারছো? বলো। এটা একটা কোশ্চেন। তারপর নেক্সট নেক্সট একটা কোশ্চেন দেখো, যে তোমার জানতে চেয়েছে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার টেন কোথায়? ইন Z10, ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা কোশ্চেন। এগুলো তোমার টাইমটা বাঁচিয়ে দেয়, চট করে হয়ে যাবে, এক লাইনের অঙ্ক এটা। যার থিওরেম মনে থাকবে করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা তুমি জানো, মানে পরে আমি আবার বলবো। এটা একটা সাইক্লিক গ্রুপ হয়, সাইক্লিক গ্রুপ। তো সাইক্লিক গ্রুপে তোমার যতগুলো জেনারেটর আছে, জেনারেটরের অর্ডার ওই গ্রুপের অর্ডারের সঙ্গে ইকুয়াল হয় সাইক্লিক গ্রুপ হলে। তাহলে এইখানে কতগুলো জেনারেটর আছে বের করলেই ততগুলোই 10 অর্ডারের এলিমেন্ট পাবো। স্যার এটা কি চারটে তোমরা হবে? জানো, এই যে এর ক্ষেত্রে কি হয় বলতো, Zn, নাম্বার অফ জেনারেটর হচ্ছে ফাইভ অফ এন। তাহলে এখানে 10 আছে মানে ফাইভ অফ টেন মানে হচ্ছে 4। এবার এই ফাই আছে, মানে তোমার নাম্বার থিওরিটা একটু পড়তে হবে। নাম্বার থিওরিতে ফাই ফাংশন, সিগমা ফাংশন, এগুলো একটু করে জেনে রাখতে হবে, কারণ ওইগুলো কাজে লাগে অ্যাবস্ট্রাক্টের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে। ঠিক আছে, আমি তোমাদের টেকনিক গুলো বলে রাখছি। বোঝা যাচ্ছে? বলো। পিয়ালি, সুমনা, ব্রততী, পিঙ্কি। পিঙ্কি কিছু বলছে না, বলবে। ঠিক আছে,
আর তারপর দেখো, তোমায় জানতে চাইছে সিকোয়েন্সের প্রবলেম আছে ছোট ছোট। হ্যাঁ, তারপর খুবই ইজি একটা প্রবলেম বলছি তোমাদের, দেখেই বলতে পারবে। এই দেখো, এই একটা এ হচ্ছে একটা 4x4 ম্যাট্রিক্স, ঠিক আছে, এবং ডেট অফ এ ইকুয়াল টু দেওয়া আছে স্মল এ। তাহলে ডেট অফ -3 এর ভ্যালু কত হবে? এগুলো সব হচ্ছে মাদ্রাসার কোশ্চেন 11-12 এর। এটা কি হবে? মানে দেখো, আমি কোশ্চেন গুলো এই কারণে দেখাচ্ছি, এগুলো কি খুব কঠিন কোশ্চেন? কঠিন কিন্তু নয়, তুমি করতে পারবে উত্তর, একটু ঠিক করে পড়াশোনা করলে, প্র্যাকটিস করলেই করতে পারবে। এরকম, এটা হলো তোমার রিসেন্ট মাদ্রাসার কোশ্চেন দেখালাম। এবার তোমাদের আমি SLST 2016 কিছু কোশ্চেন দেখাচ্ছি, ঠিক আছে, 9, 10 বা 11-12 এর। আর তোমাদের কোনো বক্তব্য থাকলে বলতে পারো যে স্যার আজকের আলোচনাটা এইভাবে করলেও ভালো হয়। হ্যাঁ, একটু বোরিং হয়ে যাচ্ছে। যদি বোরিং হয়ে যাচ্ছে বলবে, আর যদি ভালো লাগছে তাও বলবে। কেউ কিছু বলছে না, এভাবে কি করে হবে? বলো। ডালিয়া কিছু বলছে না, সুমনা কিছু বলছে না। T1A হবে, এই যেটা 81-এ, বুঝিয়ে দিলেন। হ্যাঁ, 81-এ। এখানে একটা রেজাল্ট আছে, আমি একটু বলে দিচ্ছি। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে n/n। এটাকে যদি তুমি একটা স্কেলার কে দিয়ে গুণ করো, তারপর যদি তার ডিটারমিনেন্ট বের করো, কি হবে? এইটা যত অর্ডারের ম্যাট্রিক্স, কে এর মাথায় তত চাপিয়ে দাও, k⁴n ইন্টু ডেট এ। দেখো, আমার আগেরটাই ছিল এটা 4/4, আর ডেট অফ -3 এ বলেছিলাম, ঠিক আছে। তাহলে কি -3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু ডেট অফ এ। এই তো রেজাল্ট। রেজাল্ট প্রয়োগ করে অঙ্ক। কতক্ষণ লাগবে এটা করতে? ঠিক আছে, এইভাবে। তো ভালোই বললে। তাহলে 2016 কিছু দেখাবো কোশ্চেন স্যাম্পল, কেমন ছিল, একটা আইডিয়া পাবে যে স্যার হ্যাঁ এরকম কোশ্চেন হ্যাঁ পরীক্ষায় স্যার, দিচ্ছে দেখান। তাহলে। হ্যাঁ, আর 9, 10, 11, 12 বলে ভেদাভেদ করবে না। যে চ্যাপ্টার গুলো 9, 10-এও আছে, 11, 12-এও আছে, প্র্যাকটিস করে নেবে। ধরো কমপ্লেক্স নাম্বার দু জায়গাতেই আছে, কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন প্র্যাকটিস করে নেবে, 9, 10 এর কোশ্চেন, 11, 12 এর কোশ্চেন প্র্যাকটিস করে নেবে। যেমন দেখো, আমি তোমাদের দেখাচ্ছি SLST 2016 কমপ্লেক্স নাম্বার থেকেই দেখাচ্ছি, যেহেতু কমপ্লেক্স নাম্বার তোমাদের পড়া দেওয়া আছে প্রথম দিনে। অনেকগুলো কোশ্চেন আমি এখানে দেখতে পাচ্ছি, 2-3টে মনে হয় ছিল। একটা দেখাচ্ছি প্রথমে। জানতে চেয়েছে প্রিন্সিপাল ভ্যালু, এটা কোথায়? এটা 9, 10, হ্যাঁ, 9, 10 এর কোশ্চেন। প্রিন্সিপাল ভ্যালু অফ i⁴i কত হয়? i⁴i এর প্রিন্সিপাল ভ্যালু e⁻π/2। e⁻π/2। এটার জেনারেল ভ্যালু কত হয়? এখান থেকে অনেকগুলো কোশ্চেন হয়, তাই যখন যেটা পড়ছো ডিটেলসে পড়ে নেবে। i⁴i নিয়ে যা যা তথ্য আছে জেনে নিতে হবে। যেমন আমি তোমাদের তথ্যগুলো একটু বলে দিচ্ছি এখন। i⁴i এর জেনারেল ভ্যালু হয় e⁻⁻4n+1 ইন্টু π/2, ঠিক আছে। এটা জেনারেল ভ্যালু, যেটা এনটা হচ্ছে যে কোনো ইন্টিজার। এবার প্রিন্সিপাল ভ্যালু বের করার জন্য কি করি আমরা? জেনারেল ভ্যালুতে এন এর জায়গায় 0 পুট করে দিই, তাহলেই হয়ে যায় ওটা আমাদের প্রিন্সিপাল ভ্যালু। তো কত হবে? e⁻⁻π/2। এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু হলো। আবার i⁻i এর যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি হচ্ছে? এগুলো সমস্ত হচ্ছে রিয়েল, পিওরলি রিয়েল। আর একটা ভালো বৈশিষ্ট্য আছে এখানে, i⁻i এর যে ভ্যালুগুলো আছে, এগুলো একটা জিপি তৈরি করে, ঠিক আছে। গুণোত্তর প্রগতি বাংলায় পড়েছো তো? হ্যাঁ, বা জিওমেট্রিক প্রোগ্রেশন তৈরি করে। আর জিপির একটা কি থাকে বলতো?
এই ক্ষেত্রে পরীক্ষা এটাও জানতে চাইতে পারে যে আই টু দি পাওয়ার আই এর যে ভ্যালু গুলো হচ্ছে, ওটা যে জিপি তৈরি করে তার কমন রেশিওটা কত, কত হয় এটা? এটা তুমি নিজেও বের করতে পারবে এখন। জিপির কমন রেশিও কি করে বের করি? পরের পদ বা আগের পদ, যে অনুপাতটা বেরোচ্ছে। এখানে তো এন ইকুয়াল টু যে কোনো ইন্টিজার, আমি ধরো একটা নিলাম 0, এন ইকুয়াল টু 0 নিলাম আর এন ইকুয়াল টু 1 নিলাম। 0 পুট করলে কি হচ্ছে e⁻⁵ ওয়ান পুট করলে হচ্ছে e⁻⁵ এই দুটোর অনুপাত করলেই তো বেরিয়ে যাবে কমন রেশিওটা। এটা বাই এটা করলে কি পাবে e⁻⁻²π। তাহলে এটার থেকে অনেকগুলো কোশ্চেন এইভাবে তৈরি হতে পারে। বোঝা গেল আই টু দি পাওয়ার আই নিয়ে তথ্যটা? বলো। হ্যাঁ স্যার। তাহলে এটা কমপ্লেক্স নাম্বার থেকে কোশ্চেন দেখো, খুব কঠিন কি? কঠিন নয়। এটা একটা। তারপর দ্বিতীয় কোশ্চেন দিয়েছে কমপ্লেক্স নাম্বার থেকে, বলছে যদি a প্লাস আই বি ইকুয়াল টু সি প্লাস আই বাই সি মাইনাস আই হয়, তাহলে a² প্লাস b² এর ভ্যালুটা কত হবে? একটা দেখার পর একটা মাথায় ক্লিক করতে হবে যে স্যার আমি a² প্লাস b²টা পাবো কি করে? আমি যদি বোথ সাইডে মডিউলাস নিয়ে নিই তাহলেই হয়ে যাবে। দেখো, মড অফ দিস, মড অফ এক্স প্লাস আই ওয়াই কত হয়? √x² প্লাস y²। তাহলে এটা আমি এখানে করে দিচ্ছি √a² প্লাস b²। এবার এইখানে একটা প্রপার্টি, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে z1 বাই z2 তার মডিউলাস ইকুয়াল টু কি হয়? z1 এর মডিউলাস বাই z2 এর মডিউলাস। তা যদি করো কি হবে? উপরে হবে √c² প্লাস 1, নিচেও হবে কত? √c² প্লাস 1, মানে দিস ইজ ইকুয়াল টু 1। এবার বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে a² প্লাস b² ইকুয়াল টু 1। বোঝা গেল? এইভাবে কমপ্লেক্স নাম্বারের কোশ্চেন দেওয়া আছে এখানে। প্রতুতি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বিলকিস খাতুন বুঝতে পারছো? বিলকিস, কিছু বলার থাকলে তুমি কিন্তু মাইকটা অন করে বলতে পারো। তারপর হুম আমি আরেকটা কোশ্চেন আমি নিজের মন থেকে দিচ্ছি, এরকম একটা কোশ্চেন 2016-তে আমি দেখেছিলাম, এখন আর ওখানে খুঁজে দেখছি না। বলছে দ্য সাম অফ আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স 1 2 3 4 ধরো এরকম দিল। হ্যাঁ, তোমরা কি করবে? আমি কথার কথা বলছি, তোমরা জানো যে স্যার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করার একটা নিয়ম আছে। আমরা নিয়ম দিয়ে বের করব প্রথমে আইগেন ভ্যালু গুলো। হ্যাঁ, বের করার পরে তারপরে যোগ করব, তারপরে উত্তর করব, তাই তো? এরকমই করবে তোমরা অনেকেই। বলো, কে কে এটা করবে বলো। সাম অফ আইগেন ভ্যালু সমান সমান তো ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, মানে না, ওয়ান ওটা বাই তুমি ওটা তুমি জানো, ঠিক আছে। আমি বাকিদের কথা জানতে চাইছি, বাকিরা কি করবে? আমি যেটা বললাম ওটাই করবে তো প্রথমে? কিছু না পারলে আইগেন ভ্যালু বের করো তারপরে যোগ করো, তাই তো? পিয়ালি, হ্যাঁ ডালিয়া স্যার। তাই করবে, প্রস্তুতি বলছে তাই করবে। কিন্তু এখানে একটা মজার গল্প হচ্ছে যে এখানে একটা প্রপার্টি আছে, ওটা জানলে অঙ্কটা করতে 1 সেকেন্ডও লাগবে না। প্রপার্টিটা বলছে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, যে কোনো অর্ডারের n/n স্কোয়ার ম্যাট্রিক্স, তো তখন এর ধরো আইগেন ভ্যালু আছে, যতগুলো আইগেন ভ্যালু আছে ধরো n সংখ্যক আইগেন ভ্যালু আছে, λ1 λ2 করে করে λn, nটা আইগেন ভ্যালু। তখন তাদের যোগফলটা কি হয়? λ1 প্লাস λ2 করে করে এই যোগফলটা হয় ট্রেস অফ এ। একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বুঝি? ট্রেস মানে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে তাদের যোগফল। মানে প্রিন্সিপাল ডায়াগোনালে কেমন থাকে? এরকম এলিমেন্ট গুলো a11 প্লাস a22
এরকম করে করে প্লাস এ এন এন। তাহলে দেখো এখানে প্রিন্সিপাল ডায়াগোনালে 1 আছে আর 4 আছে, তাহলে সাম অফ আইগেন ভ্যালু কি হবে? ট্রেস। ট্রেস মানে হচ্ছে এই এদেরকে যোগ করে দিলেই হয়ে যাবে, 1 + 4 5। এই অঙ্কটা পরীক্ষায় দিয়েছিল, এই কারণে দিয়েছিল যে তুমি এই প্রপার্টিটা জানো কিনা। তুমি বলবে যে স্যার কোশ্চেনটা লেন্দি হয়ে গেছে, লেন্দি নয়, বোঝা গেল? তারপরে ধরো এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে। আমি একটা কোশ্চেন তৈরি করছি তোমাদের, বলো তো। ধরো দিলাম 1 - 1 2, তারপরে দিলাম ধরো 2 3 4, আর দিলাম 0 0 5। হ্যাঁ, দিয়ে বললাম এই যে ম্যাট্রিক্সটা মানে ম্যাট্রিক্সটা আছে এর আইগেন ভ্যালু গুলো হচ্ছে স্মল a স্মল b স্মল c। আমি আমি ধরলাম 3টে আইগেন ভ্যালু আছে, কারণ 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স মানে 3টে আইগেন ভ্যালু থাকবে। তো এবার আমি বলছি এই ভ্যালুটা বলো কত হবে। এবার তোমরা কি করবে? স্যার তাহলে আমি ইয়ে করব, আইগেন ভ্যালু গুলো বের করব, একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো, একটাকে সি ধরবো, দিয়ে এখানে মানগুলো বসাবো, তারপরে করব, তাই তো? এরকম কে কে করতে চাইছো বলো? কবিতা কি করবে? ওটাই করবে যেটা বললাম। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ। কিন্তু ওটি করা চলবে না, ওটি করা চলবে না, প্রপার্টি গুলো খুঁজতে হবে। প্রপার্টি কি? আরেকবার একটা প্রপার্টি আলোচনা করে দিই। এ একটা ম্যাট্রিক্স আছে n/n, তখন আমরা একটা প্রপার্টি পড়লাম, এর যে আইগেন ভ্যালু গুলো হবে, সাম অফ আইগেন ভ্যালু, এটা কি হবে? ট্রেস হবে। ট্রেসটা আমি বললাম ট্রেস কি হয়। দ্বিতীয়, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু মানে আইগেন ভ্যালু গুলোর গুণফল। আইগেন ভ্যালু কত হবে? ডেট এ, ডিটারমিনেন্ট অফ এ, এটা ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। তাহলে এবার লক্ষ্য করো তো, এবিসি, তার মানে এটা যদি আমি এ ধরি, ঠিক আছে, তাহলে এখানে আমার যেটা জানতে চেয়েছে এটা ইকুয়াল টু কি হচ্ছে? এবিসি মানে কি জায়গাটা বলো তো? প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু মানে কি? আর a + b + c মানে কি? সাম অফ আইগেন ভ্যালু মানেই হচ্ছে, তাহলে এইটা বের করো আর এইটা বের করো, দিয়ে গুণ করো, যেটা উত্তর হবে ওটা। ঠিক আছে? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার গল্পটা হচ্ছে, আমি এখানে তোমার একটা মানে এটা তো এখানে 0 0 আছে। হ্যাঁ, এইখানে তোমার যেটা আছে না, একটা রো জিরো আছে, দুটো মানে দুটো জিরো আছে। তুমি যখন আইগেন ভ্যালু বের করবে এমনিতেও বেরিয়ে যাবে ইজিলি। তো এটা একটু জটিল করে দিলাম, তখন তো আর আইগেন ভ্যালু গুলো বের করে তুমি করতে পারবে না, জটিল হয়ে যাবে। তখন এই পদ্ধতিতে ডেটে ইন্টু ট্রেস হবে, ডেটে বের করতে পারবে। এটা ডিটারমিনেন্ট বের করা কোনো চাপেরই ব্যাপার নয়, আর ট্রেস এটাও বের করতে পারবে। ঠিক আছে? ভাল লাগছে ট্রিক গুলো? হ্যাঁ স্যার। এইভাবে কিন্তু ট্রিক তোমাদের ফলো করতে হবে। ট্রিক বলে কিছু হয় না, তুমি যত পড়বে রেজাল্ট গুলো মাথায় রাখবে, দেখবে ওগুলো ট্রিক হয়ে গেছে। তারপরে আরেকটা দেখাচ্ছি, ধরো তোমাদের। হুম, তোমাকে এসএলএসটি 2016-তে জিজ্ঞেস করেছিল ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন, যে থিটা যদি রিয়েল হয় তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, এটা কি হবে? তো বলেছিল সিঙ্গুলার, সিমেট্রিক, ডায়াগোনাল, অর্থোগোনাল। এই ম্যাট্রিক্সটা কি হয়? অর্থোগোনাল। ঠিক আছে? আমি আবার পরে আলোচনা করব অর্থোগোনাল ম্যাট্রিক্স কি, তার আইগেন ভ্যালু গুলো কেমন হয়। হ্যাঁ, তো যখন অর্থোগোনাল ম্যাট্রিক্স পড়বে
এর সমস্ত কিছু পড়ে নেবে, এর যত প্রপার্টি আছে। তো এটা অর্থগোনাল হয়। এই ম্যাট্রিক্সটা তোমরা আবার কোথায় দেখতে পাবে বলো তো? খুব পপুলার একটা ম্যাট্রিক্স এটা। কোথায় দেখতে পাবে? জিওমেট্রিতে, 2D জিওমেট্রিতে, ওই প্রথম চ্যাপ্টারেই। এটা হচ্ছে তোমার রোটেশন ম্যাট্রিক্স। প্রথম চ্যাপ্টারে আছে না 2D তে, নাম শুনেছো? নামটা শুনলেই হবে, ট্রান্সলেশন, রোটেশন, এই নামগুলো শুনেছো তো? হ্যাঁ, তো ওইখানে আছে, ওইখানে ম্যাট্রিক্সটা তোমরা দেখতে পাবে। এটা অর্থগোনাল ম্যাট্রিক্স হয়। হ্যাঁ, এরকম। তাহলে এইটা তুমি বলো, এটা কঠিন কোশ্চেন? কঠিন কোশ্চেন কি এটা? তোমাকে আমি খুব পুরোনো কোশ্চেনও দেখাচ্ছি, আবার খুব নতুন কোশ্চেনও দেখাচ্ছি। মানে রিসেন্ট এক্সামের কোশ্চেনও দেখালাম, মাদ্রাসা, আর পুরোনো দেখাচ্ছি। দুটোর মধ্যে কম্পেয়ার করো তুমি। হ্যাঁ, কোশ্চেন কিন্তু উত্তর করা যাবে। তারপর নেক্সট দেখো, তোমায় জানতে চাইছে, ধরো একটা ভেক্টরের অঙ্ক বলছে। ভেক্টরে হয় না, একটা ভেক্টর এ আছে আর একটা ভেক্টর বি আছে, দিয়ে বলবে প্রজেকশন অফ এ অন বি। এগুলো তো এইচএস এর কোশ্চেন। কি হবে? এ ডট বি বাই মড বি। ঠিক আছে, ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই করবে, হয়ে যাবে। তাহলে ফর্মুলা বেস কিছু কোশ্চেনও হয়, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে, কাজ হয়ে যাবে। এইভাবে কোশ্চেন গুলো ছিল। কিছু কোশ্চেন দেখালাম তোমাদের। আচ্ছা, অনেকক্ষণ কোশ্চেন আলোচনা করলাম। এবার মানে এবার তোমরা বলো, তোমাদের কি কোয়ারি আছে বলো, না হলে লাইভটা এখানে এন্ড করে দেবো। এটা লেন্দি করব না। বলো রানা, তুমি কি বলছিলে একদিন? বলছিলাম যে 11-12 এর কঠিন জিনিসপত্রগুলোকে এই টাইমে আর নতুন করে শুরু করার দরকার আছে, নাকি যেগুলো পড়া আছে ওইগুলো রিভিশন করা ভালো? এখন নতুন তেমন কিছু করতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যেগুলো পড়েছো বারবার বারবার পড়তে থাকো ওগুলোকে। হ্যাঁ, ওগুলো মাথায় থাকছে কিনা দেখো, হয়তো লোড বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে। আর হ্যাঁ, ঠিক আছে। হুম, স্যার 11-12 এর কোন কোন বিষয়গুলো বেশি জোর দেবো 11-12 এর বিষয়ের মধ্যে? আচ্ছা, তুমি কি 11-12 মানে ক্লাস 11-12 বলছো, স্কুল লেভেলের ইলেভেন হ্যাঁ, টুয়েলভ ক্লাস ক্লাস নাকি? হ্যাঁ, ক্লাস। আচ্ছা, মানে হায়ার সেকেন্ডারি বলছো তুমি। হায়ার সেকেন্ডারি কোন কোন টপিক হ্যাঁ, তুমি জোর দেবে? দেখো, এসএলএসটি পড়তে গেলে দুটো জায়গা কাজে লাগবে, একটা হায়ার সেকেন্ডারি, একটা বিএসসি। দুটো কনসেপ্ট মিলিয়ে তৈরি হয়। কিছু টপিক দেখবে হায়ার সেকেন্ডারিতেও আছে, বিএসসি তেও আছে। তাহলে সেই টপিকগুলো আগে হায়ার সেকেন্ডারি থেকে পড়বে, তারপর বিএসসি টপিকটা দেখবে। যেমন ধরো লিমিট। লিমিট তোমরা দেখবে ক্লাস 11-এও আছে, ঠিক আছে, আবার বিএসসি তেও আছে। তো লিমিটটা একটু ওখান থেকে দেখে নিলে, যারা একদম ভুলে গেছো বলছি, আর যারা এইচএস পড়াও বা এখনো চর্চায় আছো, এইচএস এর সঙ্গে চর্চায় আছো, তারা বিএসসি বই পড়তে পারো এখন। হ্যাঁ, তারপর এইখানে ইন্টিগ্রেশনের যে জায়গাটা আছে দেখবে, ইন্টিগ্রাল ক্যালকুলাসে ওই ডেফিনাইট ইন্টিগ্রাল, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, এগুলো তো সমস্ত এইচএস এর টপিক। তো এগুলো এইচএস থেকে পড়বে। ঠিক আছে, এইচএস এর বই থেকে, ওখান থেকে কোশ্চেন থাকে পরীক্ষায়। ডেফিনাইট ইন্টিগ্রাল একটা দিয়ে দিল হয়তো, একটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল দিয়ে দিল হয়তো। ঠিক আছে, ওখান থেকে পড়বে। তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অনেক টপিক দেখবে এইচএসও আছে। অর্ডার, ডিগ্রি, তাই না? একটা ইকুয়েশনের অর্ডার, ডিগ্রি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। তারপর তোমার ওই ইয়েগুলো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করা যেগুলো, একটা কার্ভ দিয়ে দিল, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে, এগুলো এইচএস এ আছে, এইচএস এর বই থেকে পড়বে। হ্যাঁ, তো এইচএস বিএসসি দুটোকেই কিন্তু তোমায় দেখতে হবে। সমস্ত জায়গা নয়, যেগুলো তোমার সিলেবাসে আছে, যেগুলো এসএলএসটি সিলেবাসে আছে, এইচএসও আছে, ওগুলো এইচএস এর বই থেকে দেখে নেবে একটু করে। বোঝা গেল ব্রততী? হ্যাঁ স্যার। আচ্ছা, আর বলো।
ডালিয়া, বলো। ডালিয়া কিছু বলছে না। পিয়ালিও কিছু বলছে না। তোমাদের ক্লিয়ার তাহলে? পিঙ্কিও কিছু বলছে না। ঠিক আছে, তোমরা মোটামুটি কিছু জানতে চাইলে আমি বললাম, নিজের থেকেও কিছু বললাম। এরপরে ক্লাসটা একদম হবে কোথায়? তোমার টিচমিন্ট অ্যাপে হবে জুনের 1 তারিখে। ঠিক আছে? এমসিকিউ হবে, কমপ্লেক্স নাম্বার। এবং ওই দিন আমি কিন্তু টাইম বেঁধে দেবো। একটা এমসিকিউ 30 সেকেন্ড বা 1 মিনিট এর মধ্যে করতে হবে। আমি একটা করে এমসিকিউ লিখবো, 30 সেকেন্ড পর উত্তর জানতে চাইবো। তোমরা খাতায় কোশ্চেন গুলো লিখবে, আনসারটাও ঠিক করে রাখবে যে কোনটা হচ্ছে, দিয়ে আমায় বলবে যে আমি এটা করেছি। এবং তোমরা পুরো খাতা জুড়ে পরপর কোশ্চেন গুলো লিখে গেলে মার্কিং করবে যে আজকে কতগুলো কোশ্চেন হলো, লাস্টে আমি জানতে চাইবো। 1 2 3 করে করে মার্কিং করে করে কোশ্চেন গুলো খাতায় লিখবে। দিয়ে লাস্টে তোমাদের কাজ হচ্ছে, একটা ক্লাসে ধরো 70টা বা 80টা কোশ্চেন আলোচনা হলো একদিনে। ঠিক আছে? আমি চেষ্টা করবো যতটা বেশি হয়, কারণ 3 ঘন্টা, তো 3 ঘন্টা নন স্টপ আলোচনা হলে অনেক কোশ্চেন আলোচনা হবে। হ্যাঁ, যে আমি জানতে চাইবো যে অতগুলো কোশ্চেনের মধ্যে তোমার কতগুলো ঠিক হলো আর কতগুলো ভুল হলো। এবং আমি ধরে নিচ্ছি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, এই ভেবে প্র্যাকটিসটা করতে হবে। তাহলে প্র্যাকটিসটা ভালো হবে। না হলে আন্দাজে করার প্রবণতাটা বেড়ে যাবে, ওটা খুব খারাপ জিনিস। ঠিক আছে? নেগেটিভ হলে ডুববে, ওটার জন্যই তুমি। তো আমি কি করব, প্রত্যেকটা কোশ্চেনের জন্য বললাম 1 মিনিট বা 30 সেকেন্ড। যে কোশ্চেন যেমন দেখে মনে হবে যে 1 মিনিটে হবে বা 30 সেকেন্ড হবে, তেমন আমি বলে দেবো। দ্বিতীয় হচ্ছে কি, হচ্ছে নেগেটিভ রাখবো। নেগেটিভ মার্কিং 0.50। 3 নাম্বার হচ্ছে লাস্টে আমি জানতে চাইবো তুমি কত পেলে। তাহলে এইভাবে যদি আমি আলোচনা করি বা প্র্যাকটিস করি, তাহলে কি হচ্ছে, তোমার প্রত্যেকটা ক্লাসেই একটা করে লাইভ মক টেস্ট হয়ে যাচ্ছে। তুমি কোন জায়গায় আছো, রোজ তুমি কতটা ইমপ্রুভ করছো, তুমি কিন্তু এভাবে জানতে পারবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে তুমি এভাবে লিখে রাখবে যে এই চ্যাপ্টারে আমি এত পেলাম, আমি ক্লাসে এতগুলো উত্তর করেছিলাম, এতগুলো ভুল হয়েছে, এত পেলাম। দিয়ে কয়েকটা টপিক হয়ে যাওয়ার পরে আমি জানতে চাইবো যে তোমার অ্যাভারেজ কেমন, বা তুমি কত পাচ্ছ না পাচ্ছ, ওগুলো আমায় জানাতে হবে। তাহলে কি হবে বলো তো, তোমার একটা চাপ থাকবে যখন দেখবে বাকিরা ভালো পাচ্ছে তুমি পাচ্ছ না। আর না হলে এমনি এমসিকিউ প্র্যাকটিস আমি করতে পারি, তাতে কিছু লাভ হবে না। তাতে ভাববে যে হ্যাঁ হয়ে যাচ্ছে, টাইমের ব্যাপারটা থাকছে না। তখন তোমাদের টাইমের ব্যাপারটাই মেন ইম্পর্টেন্ট, টাইমে করতে হবে। তোমরা পারবে আমি জানি, কিন্তু টাইমে করে দেখাও। কারণ পরীক্ষায় এরকমই টাইম পাওয়া যায় এক একটা কোশ্চেনে। আমি ধরছি যদি মাদ্রাসার মতো এখানে পরীক্ষাটা হয়, 90 নম্বরের পরীক্ষা, 10 নম্বরের ইন্টারভিউ। তো মাদ্রাসায় কি হয়েছিল, 90 নম্বরের পরীক্ষা, 90 মিনিট টাইম ছিল। তুমি বলো পার কোশ্চেনে কতক্ষণ করে তুমি টাইম পাচ্ছ? এটাই তো পাচ্ছ, 1 মিনিট করে। এবং ওএমআর এ পরীক্ষা হয়েছিল অফলাইনে। ঠিক আছে? তো অফলাইনে পরীক্ষা মানে কি, উত্তরটা করলেই তো হবে না, তোমাকে ওএমআরটা ফিল করতে হবে। তাই 90 মিনিট টাইম তোমাকে ধরতে হবে, তুমি টাইম পাবে 70 মিনিট। কারণ তার মাঝে আবার সিগনেচার করাতে হবে। হলে সিগনেচার করাই তোমাকে, এখানে সিগনেচার করো, ওখানে সিগনেচার করো, ওখানে হয়তো 5 মিনিট খেয়ে নিল। হ্যাঁ, তো ধরো পরীক্ষায় 90 মিনিট আছে, তুমি কেটে সেটে তোমাকে ধরতে হবে 70 মিনিটের পরীক্ষা, আর আমাকে বাকি ওয়েমারটাও ফিল করতে হবে। এটা মাথায় রেখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তোমরা আর একটা কাজ করতে পারো। হুম, তোমরা ওএমআর, স্যাম্পল ওএমআর পাওয়া যায়, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আর আমি গ্রুপে দিয়েও রেখেছি, আমি আরেকবার ফরওয়ার্ড করে দেবো। তোমরা বড় বড় ওএমআর প্রিন্ট আউট করে নেবে, ওই 90 নম্বরের বা 100 নম্বরের যে ওএমআর গুলো হয়। ঠিক আছে? দিয়ে একটা কাজ করবে, হ্যাঁ এটা ভালো হবে সবচেয়ে, যেদিন ক্লাস হবে
লাইভ ক্লাস যখন হচ্ছে ওয়েমারটা সামনে নিয়ে বসবে, একটা চ্যাপ্টারের উপর হয়তো 70টা বা 80টা কোশ্চেন হলো বা 90টা কোশ্চেন হলো, তারা ফুরিয়ে গেল, 100টা কোশ্চেনের ফুরিয়ে গেল, যে স্যার একদিনে 150টা কোশ্চেন আলোচনা হলো, তখন কি করবে? আরেকটা ওয়েমার বের করবে, সেখানে 1 থেকে 50 অব্দি বাকি 50টা করবে প্রথম ওয়েমারে, তো দুটোকে অ্যাটাচ করে নিলে 150টা কোশ্চেনের হয়ে গেল, এরকম। ঠিক আছে? 150-200 কোশ্চেনেরও ওয়েমার পাওয়া যায়, তুমি সার্চ করলে পেয়ে যাবে। যে কয়েক কপি প্রিন্ট আউট করে নেবে, দিয়ে আমার সঙ্গে সঙ্গে যখন প্র্যাকটিস করবে, আমি বোর্ডে কোশ্চেন গুলো লিখবো, তুমি উত্তরটা করে ওএমআর এ ফিল আপ করে নেবে। মানে ওই 1 মিনিটের মধ্যে তোমার উত্তরটা করতে হবে, আর ওএমআর এও ফিল আপ করতে হবে। বোঝা গেল? দিয়ে আমাকে বলতে হবে, তাহলে প্রমাণও থেকে গেল তুমি কোনটা করলে বা কোনটা করলে না। তাহলে কি হবে, খাতায় করছো, ধরো একের পাশে এ লিখে রাখলে, যে আমি যেই বললাম কেটে বি করে দিলে, কিন্তু ওএমআর তো আর কাটা যাবে না। ঠিক আছে? এবং আরেকটা কাজ তোমরা করতে পারো, ক্লাসটা হয়ে যাওয়ার পরে ওই ওএমআরটা স্ক্যান করে গ্রুপে পাঠাবে, মানে মার্কসটা তলায় লিখে গ্রুপে পাঠাবে, আমি দেখবো কে কেমন ভাবে ফিল আপ করেছে, মার্কসটা তলায় দেখবো। ঠিক আছে? এই আইডিয়াটা কেমন হবে? এটা আমার ইনস্ট্যান্ট ক্লিক করলে আমি বললাম, তোমাদের পছন্দ হলে বলতে পারো। রাজি এই প্রস্তাবে? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাই করব। আমার আজকের কাজ হচ্ছে, আমি তোমাদের একটা ওয়েমার পাঠাবো, স্যাম্পল ওয়েমার, তোমার যেখানে হয়তো 200টা কোশ্চেন থাকতে পারে বা 150টা কোশ্চেনের জন্য যে ওয়েমার গুলো পাওয়া যায়, ওরকম একটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। তোমরা ওটা প্রিন্ট আউট করে নেবে কয়েক কপি, লাগলে আরো প্রিন্ট আউট করবে। এখন আপাতত 5-6 কপি করিয়ে রাখো, দিয়ে ওইটা নিয়ে তোমরা প্রথম দিন ক্লাস করতে এসো। ঠিক আছে? তাহলে তোমাদের কাছে কি কি থাকছে প্রথম দিন ক্লাসের জন্য? একটা খাতা, আর দ্বিতীয় হচ্ছে একটা ওএমআর। ঠিক আছে? খাতায় কোশ্চেন গুলো লিখবে, আর ওএমআর এ করে উত্তরটা ইয়ে করবে। আর কি, পরীক্ষা যখন হবে, তোমরা জানো যে খুব বেশি পেজ কিন্তু ওখানে থাকে না, কারণ তখন তো আর খাতা পাবে না তুমি, উত্তরে মানে কোশ্চেন পেপারে উত্তর করতে হবে। এটা মাদ্রাসার কোশ্চেন, আমি দেখাচ্ছি তোমাদের কোশ্চেন পেপারটা। কি দেখতে পাচ্ছ, যে কোশ্চেন পেপার আছে, এখানে কোশ্চেন পেপার আছে, এখানে উত্তর করতে হবে। আর লাস্টে হয়তো 2-3 পাতা রাফ পেজের জন্য দেয়, এই কোশ্চেন পেপারের লাস্টেই দেয়। তাহলে তোমায় এরকম প্র্যাকটিস করতে হবে যে তুমি কম জায়গার মধ্যে উত্তর করতে পারছো, মানে কি তুমি লাইন কম লিখছো, খাতায় কম লিখছো, যতটুকু না লিখলে নয় ততটুকু লিখছো, বাকি মুখে মুখে করছো। ঠিক আছে? বুঝতেই পারছো? তাহলে ওই জিওমেট্রি যে অঙ্কগুলো বড় বড় হয়, জিওমেট্রি থেকে ধরো পরীক্ষায় 6-7টা অঙ্ক দিল, আর রাফ পেজে তুমি ক্যালকুলেশন করতে গেলে রাফ পেজে আছে 2 থেকে 3 পাতা, আর ওই 6 থেকে 7টা কোশ্চেনই বড় বড় কোশ্চেন, যেগুলো একটা করতেই হয়তো 3 পাতা চলে যাবে, বাকিগুলো কোথায় করবে? তখন কে তোমায় হেল্প করবে? মুখস্থ প্রবলেম। কারণ তখন এই বড় বড় ক্যালকুলেশন গুলো ম্যাক্সিমাম মুখস্থ প্রবলেমের মধ্যে থাকে, তখন তুমি বেনিফিট পাবে, দেখবে উত্তর করবে, পেন চালানোর দরকার নেই। বোঝা গেল? তাই এখানেও যখন খাতায় করবে, খুব ছোট ছোট করে করবে, অত লিখে লিখে, নিজের জন্য লিখতে পারো, নিজের বোঝার জন্য লিখতে পারো পরে, কিন্তু যখন ক্লাসে করছো অত লেখার দরকার নেই, সিম্পলি তুমি রাফ করলে, একটা 2-3 লাইন করলে, দিয়ে উত্তরটা দিলে। ঠিক আছে? এবং এইভাবে কিন্তু কাজ করতে হবে। আমি চেক করব কারা ওএমআর আমায় গ্রুপে পাঠাচ্ছে, কারা পাঠাচ্ছে না, সেই মতো আমি কিন্তু ইয়ে করব, হুম, যে কাদেরকে আমি ক্লাস করাবো কাদেরকে করাবো না। মানে যারা করছে না ওইগুলো, তারা ফাঁকি মারছে, আর ফাঁকিবাজ যারা হবে তাদেরকে কিন্তু আমি ক্লাসে আর রাখবো না। ঠিক আছে? তাদেরকে বলবো আর ক্লাস করতে হবে না, তোমরা নিজেরা পড়ো, মানে এগুলো তোমাদের দরকার নেই। তাই যারা সিরিয়াসলি পড়বে তারা কিন্তু আমার কথা মতো চলবে, এইভাবে চলবে। ঠিক আছে? বোঝা গেল? যদি কোনো কোয়ারি থাকে বলতে পারো। স্যার বলছি, ওই আপনার ওই কমপ্লেক্স নাম্বারের ওই রেকর্ডেড ভিডিও দেখার সময় আপনি বলছেন কিছু কিছু পিডিএফ বা নোট দিয়েছেন ওগুলো মুখস্থ রাখতে, ওগুলো কোথায় পাবো স্যার? ওগুলো টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আমি দিয়েছি টেলিগ্রাম। এবার হ্যাঁ, এবার আমি তোমাদের ওই কথাগুলো একটু বলে দিই।
ঠিক আছে, মিউট করো বলছি। পুরো সিস্টেমটা কিভাবে হচ্ছে আমি একটু বলে দিই তোমাদের। আমার এখনো পর্যন্ত কি কি ব্যাচ আছে এগুলো নিয়ে অনেকে কনফিউশনে পড়ে গেছে। প্রথম কথা হচ্ছে তোমরা দেখবে একটা ব্যাচ আছে, ওল্ড রেকর্ডেড ব্যাচ। এটা কি? এটা অনেকে বুঝতে পারছে না, স্যার এটার মানে এটা কি? এটা কিছুই নয়, আজকে যেমন এই ক্লাসটা লাইভ হচ্ছে, একটা টাইমে এই ক্লাসটাও লাইভ হতো, সেগুলো রেকর্ড হয়ে হয়ে রয়ে গেছে, পরে সেগুলো রেকর্ডেড আকারে তোমরা দেখতে পাচ্ছ, সেটাই ওল্ড রেকর্ডেড ব্যাচ। এইটা হচ্ছে, এই ব্যাচটা আরম্ভ হয়েছিল 2021 সালের মে মাসে। আমি প্রথম এসএলএসটি পড়াতে আরম্ভ করি, এবং এই ব্যাচটা চলেছিল ফেব্রুয়ারি 2024 অব্দি, মানে মাদ্রাসা পরীক্ষার আগে অব্দি। মানে এখানে এমনি মেন সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর আমি ওই প্র্যাকটিস করাতাম, প্র্যাকটিস করাতে 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 হয়ে গেছে ব্যাচটা এরকম, মানে চলে গেছে, এতদিন চলে গেছে। তো তোমরা ওল্ড রেকর্ডেড ব্যাচে কি পাচ্ছ? মোটামুটি 3 বছরের কন্টেন্ট পাচ্ছ। এখানে যা ক্লাস করিয়েছি সমস্ত ভিডিও গুলো পাচ্ছ, হ্যাঁ, যা পিডিএফ নোট ছিল সেগুলো পাচ্ছ। আবার এগুলো করাতে করাতে আমি যে মক টেস্ট গুলো নিয়েছিলাম সেগুলোও পাচ্ছ। তাহলে তোমরা মে থেকে 2021 থেকে জয়েন না করেও আজকে 2025-এ দাঁড়িয়েও তোমরা 3 বছর আগে সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছ, বা 3 বছরের জিনিসটা তোমরা আজকে এক চান্সে পেয়ে যাচ্ছ, যেখানে সমস্ত সিলেবাস কমপ্লিট করা আছে, মানে রেডিমেড যেটা বলে, তোমরা এখন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা একটা ব্যাচ যেখানে দেখবে তোমাদের আমি অ্যাড করেছি ওল্ড রেকর্ডেড ব্যাচ। তো ওল্ড রেকর্ডেড ব্যাচের জন্য কি কি আছে? প্রথম কথা, একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যে টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস উইথ বং ম্যাথামেটিক্স। দেখেছো নিশ্চয়ই, এটা একটা টেলিগ্রাম গ্রুপ আছে, প্রততি। হ্যাঁ স্যার, দেখেছি। হ্যাঁ, তাহলে এইটা সাপোর্টিং এলিমেন্ট গুলো তো আমাকে দিতে হবে, যা যা এটার জন্য দরকার ছিল। তাহলে পিডিএফ নোট গুলো এখানে আছে। দ্বিতীয়, মক টেস্ট গুলো। এখানে যখন মক টেস্ট গুলো নিয়েছিলাম ওটা কোথায় আছে? ওটা একটা টিচ মিন্টের ক্লাসরুমে আছে। টিচ মিন্টের এই একটা ক্লাসরুম, যেটাতে এখন তোমরা এই ক্লাসটা দেখছো। আর একটা ক্লাসরুম আছে, সেটাই তোমাদের আমি অ্যাড করেছি, যে ক্লাসরুমের নাম হচ্ছে WBSLST অ্যান্ড WBMSC মক 2023। ঠিক আছে, এখানে গিয়ে তোমরা মক টেস্ট গুলো দিতে পারবে, যত পুরনো মক আছে। আর মক টেস্ট গুলো দিতে হবে, নিজে নিজে বাড়িতে দেবে। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস যত হবে তত লাভ তোমাদের। আর 3 নাম্বার, স্যার তাহলে আমরা পিডিএফ নোটও পেয়ে গেলাম, আমরা মক টেস্টও পেয়ে গেলাম, এই যে তাহলে রেকর্ডেড ভিডিও গুলো কোথায় পাবো? এই যে 3 বছরের ক্লাস হয়েছে, এই রেকর্ডেড ভিডিও গুলো কোথায় পাবো? রেকর্ডেড ভিডিও গুলো আমি তখন টিচমিন্টে ক্লাস করাতাম। এবার অনেকগুলো টিচমিন্টে ক্লাসরুম হয়ে গিয়েছিল আমার। এবার অনেকের বুঝতে অসুবিধা হতো যে স্যার এই এই ভিডিওগুলো ওই ক্লাসরুমে আছে, এখানে আছে। আমি ওই জন্য বললাম অত ঝামেলার দরকার নেই, আমি সমস্ত ভিডিওগুলো ডাউনলোড করে করে ইউটিউবে আপলোড করে দিয়েছি। ইউটিউবে একটা আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, সেই প্লে লিস্টটা আমি তোমাদের দিলে তোমরা তবেই দেখতে পাবে, যে কেউ দেখতে পাবে না এটা। ঠিক আছে, সেই প্লে লিস্টটাই তোমরা এই গ্রুপে দেখতে পাও, দেখবে। আমি যখন গ্রুপে কাউকে অ্যাড করি, দেখবে আমি তোমাদের এই প্লে লিস্টটার কথা বলি, প্লে লিস্টটা দিয়েও দিই বা পিন করে দিই। প্লে লিস্টটার কি নাম? নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, যেখানে দেখবে 206টা ভিডিও আছে, রেকর্ডেড ভিডিও। তো এটা হচ্ছে ওল্ড রেকর্ডেড ব্যাচের গল্প, বোঝা গেল? প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের এই যে নতুন ব্যাচ 2025 9-10-এর জন্য, যখন তোমরা এটাই জয়েন করছো, হ্যাঁ, তখন তোমাদের আমি বলছি যে ওল্ড রেকর্ডেড ব্যাচটা নিতে হবে। কারণটা কি? তোমরা বলছো যে স্যার আমরা কেন ডিরেক্ট এখানে জয়েন করতে পারবো না? কারণ এইটা হচ্ছে তোমার, মানে কি বলবো, একটা বিল্ডিং হয় না, একটা বিল্ডিং, এটা হচ্ছে তার ভিত্তি, তারপরে বিল্ডিংটা তৈরি হয়েছে। মানে এইটা তোমায় করতেই হবে, কারণ এইখানে যা কিছু আছে সমস্ত তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা লাইনও নেই যে যেটা পরীক্ষায় লাগবে না। হ্যাঁ, সমস্ত থিওরি বেসিক থেকে করানো আছে, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো আছে এখানে। হ্যাঁ, এতগুলো ক্লাস আছে দেখতে পেয়েছো তোমরা, তো ওগুলো কাজে লাগবে তোমাদের। আর এখন যা টাইম আছে,
অল্প টাইমের মধ্যে করতে গেলে এই ক্লাসটা তোমাদের দেখতেই হবে। ওই রেকর্ডেড ভিডিওগুলো এখান থেকে দেখবে। তোমাদের তো এখন হোম টাস্ক দিয়ে দিচ্ছি যে হ্যাঁ তোমরা এই টপিকটা দেখে এসো, এই টপিকের এই ভিডিওগুলো দেখো, এই পিডিএফ গুলো দেখো, তারপর আমার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করো। সেটা অনেকটা তোমার সুবিধে হবে। তবেই সিলেবাসটা 3 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব, রিভিশনটা। আর না হলে তোমরা জানো 3 মাসের মধ্যে হয়তো আমি 2টো টপিক কমপ্লিট করতে পারবো, যা বড় বড় সিলেবাস। হয়তো দেখা গেল আমি কোন রকমে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা কমপ্লিট করলাম, আর হয়তো ডায়নামিক্সটা কমপ্লিট করলাম, কথার কথা বলছি। তো এই দুটো কমপ্লিট করে তোমরা পরীক্ষা দিতে যাও, যে স্যার একদম প্রথম থেকে সমস্ত কিছু লিখিয়ে লিখিয়ে করান, বুঝান প্রথম থেকে। বলো তোমরা রাজি আছো ওই ওই দুটো নিয়ে পরীক্ষা দিতে যাবে? তাই তোমাদের কিন্তু এইটাতে সমস্ত কিছু কমপ্লিট করা আছে। তোমাদেরকে নিজেকে দেখে নিতে হবে, এগুলো টাইম দিয়ে দিয়ে দেখে নিতে হবে। যাই হোক, এটা আমি এবার বলছি। তাহলে তোমাদের আমি নতুন ব্যাচে যারা জয়েন করছে তারা এগুলো পাচ্ছে, এগুলো নিচ্ছ, এগুলো পাচ্ছে, প্লাস নতুন ব্যাচের জন্য 2টো জায়গা আছে। নতুন ব্যাচের জন্য কি আছে, একটা টেলিগ্রাম গ্রুপ আছে। নতুন ব্যাচের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যে টেলিগ্রাম গ্রুপের নাম কি, ডাব্লিউবি এসএলএসটি ম্যাথস 2025 9-10 সেকশন, বা 9-10 এরকম একটা লেখা আছে দেখবে। আচ্ছা, আর দ্বিতীয় এখানে কি আছে, একটা টিচমিন্ট ক্লাসরুম। যেই ক্লাসরুমটাই এখন তোমরা এই ক্লাসটা আমায় দেখছো, হ্যাঁ, আহ, এই ক্লাসরুমটার কি নাম? এই ক্লাসরুমটার নাম হচ্ছে, এই একই নাম দেওয়া আছে বোধহয়, এসএলএসটি ম্যাথ বা ডাব্লিউবি এসএলএসটি ম্যাথ 2025 9-10, এরকম করে নামটা দেওয়া আছে, তাই তো? রানা, কবিতা, এরকমই নাম দেওয়া আছে, দেখেছো তোমরা? হ্যাঁ। তো এবার গল্পটা বলছি। তাহলে যারা নতুন ব্যাচে জয়েন করলে তারা টোটাল 5টা জিনিস দেখতে পাচ্ছ। এই একটা টেলিগ্রাম গ্রুপ, এই একটা টেলিগ্রাম গ্রুপ, 2টো টেলিগ্রাম গ্রুপ। একটা হচ্ছে ওল্ড ব্যাচের জন্য, একটা নিউ ব্যাচের জন্য। 2টো টিচমিন্টের ক্লাসরুম, এই একটা টিচমিন্টের ক্লাসরুম, এই একটা একটা টিচমিন্ট ক্লাসরুমে মক টেস্ট গুলো দেওয়া যাবে, আর একটা টিচমিন্ট ক্লাসরুম যেখানে লাইভ ক্লাসগুলো হবে, নতুন ব্যাচের লাইভ ক্লাস। আর 5 নাম্বারটা কি, ইউটিউব প্লেলিস্ট, যেখানে সমস্ত রেকর্ডেড ভিডিও গুলো আছে, ওল্ড রেকর্ডেড ব্যাচের। তাহলে 1 2 3 4 5, 2টো টেলিগ্রাম গ্রুপ, 2টো টিচমিন্ট ক্লাসরুম, আর একটা ইউটিউব প্লেলিস্ট। এবার তুমি জানতে চাইছিলে যে স্যার আমাদের নতুন ব্যাচে যেই ক্লাসগুলো হচ্ছে বা যে পিডিএফ গুলো হচ্ছে, কমপ্লেক্স নাম্বার পড়া দিয়েছেন, আমরা কিভাবে পাবো? এইখানে তো সমস্ত কিছুই দেওয়া আছে, ঠিক আছে, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এই গ্রুপের ফাইল সেকশনে গেলে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদের সুবিধার্থে কি করছি, যখন যে টপিকটা পড়াচ্ছি আমি এখান থেকেই ওগুলো সিলেক্ট করে এই গ্রুপে ফরওয়ার্ড করে দিচ্ছি, এবং লিখে দিচ্ছি উপরে যে কমপ্লেক্স নাম্বারের জন্য এইগুলো দেখো, বা পিন করে দিচ্ছি, কোনো একটা পিডিএফ কে পিন করে দিচ্ছি। পিন করলে কি হয়, ওই যেটা পিন করছি ওটার উপর ট্যাপ করলেই তোমার ওইখানে চলে যাবে। হয়তো ওই পিডিএফটা 50টা মেসেজের উপরে আছে, ঠিক আছে, 50টা মেসেজ স্ক্রল করে করে তোমায় দেখতে হবে না, তুমি জাস্ট ওই যেখানে পিন করা আছে পিনটার উপর ক্লিক করবে, দেখবে পিডিএফটার কাছে চলে যাবে। আমি মেনশন করে দিচ্ছি এইভাবে, ঠিক আছে। আর এমনি তো ম্যানুয়ালি স্ক্রল করা যায়, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ স্ক্রল করো না, যে 2 ঘন্টা আগে কি কি পাঠিয়েছে, স্ক্রল করে করে গেলে হ্যাঁ এটা পাঠিয়েছিল, তেমনই এখানেও স্ক্রল করে করে যাবে, পেয়ে যাবে দেখবে। আর না হলে আমি তো মেনশন করে দিচ্ছি যে কমপ্লেক্স নাম্বার এখান থেকে আরম্ভ হচ্ছে, এই পিডিএফ গুলো দেখো, এই নোটগুলো দেখে রাখো, এই ভিডিও গুলো দেখে রাখো। এইভাবে হোম টাস্ক দিচ্ছি আমি তোমাদের, তোমাদের সমস্ত আমি সুবিধা করে দিচ্ছি। কিন্তু তোমাদের গ্রুপগুলো রেগুলারলি ফলো করতে হবে, হ্যাঁ, আমি যা বলছি গ্রুপে চেক করবে। যারা নতুন ব্যাচের আছো তারা এই টেলিগ্রাম গ্রুপটা ভালো করে ফলো করবে। আর এইটা তো তোমাদের ওপেন করা আছে, যেখানে তোমরা মেসেজ করতে পারবে, নিজেদের মধ্যে আলোচনাও করতে পারবে, ঠিক আছে। কিছু ডাউট থাকলে এখানে বলতে পারবে আমাকে, যে স্যার এটা দেখতে পাচ্ছি না, ওটা দেখতে পাচ্ছি না, তখন আমি বলে দেবো ওখানে, ঠিক আছে। বলো প্রতি, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা,
আর একটা কথা কি, এইগুলো বাদ দিয়েও মানে আমার ব্যাচের কথাগুলো আমি বলে দিলাম। আমি এইখান থেকে এইখানে একটা ব্যাচ পড়িয়েছিলাম, যেটাতে তুমি দেখতে পেলে WBSLST সিলেবাস কভার করা আছে। WBSLST 9, 10, 11, 12 সিলেবাস দুটোই কভার করা আছে। হ্যাঁ, তারপরে আমি একটা ব্যাচ আরম্ভ করেছিলাম WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, যেটা মার্চ 2024-এ আরম্ভ করেছিলাম, এবং এই ব্যাচটা কমপ্লিট করেছিলাম ডিসেম্বর 2024-এ। এবং সেখানেও একই গল্প ছিল, বলেছিলাম এই ব্যাচটাই জয়েন করতে গেলে আগে ওল্ড রেকর্ডেড ব্যাচ নিতে হবে, কারণ প্রথম থেকে সমস্ত কিছু বলতে গেলে সিলেবাস কমপ্লিট হবে না। আর এই ব্যাচে আমি তখন প্রবলেম প্র্যাকটিসের উপর বেশি জোর দিয়েছিলাম, তাই কমপ্লিট হয়েছিল জলদি। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে আছে। যাই হোক, এটা একটা ব্যাচ, এটা একটা ব্যাচ, এটা একটা ব্যাচ। তো এই মুহূর্তে আমার টোটাল 4টে রানিং ব্যাচ আছে। যারা ব্যাচ কিনছে বা কোর্স কিনছে, 4টে কোর্স আছে। একটা হচ্ছে ওল্ড রেকর্ডেড ব্যাচ, ঠিক আছে, কেউ চাইলে এটা নিতে পারে শুধু। আবার কেউ চাইলে যে স্যার আমি মক টেস্ট গুলো শুধু দেবো, মক টেস্টও নিতে পারে চাইলে, শুধু মক টেস্ট, আর কিছু নেওয়ার দরকার নেই। কিন্তু সে বাকি তখন আর কিছু পাবে না, শুধু মক টেস্ট গুলো নিজে দেবে, আটকালে আটকাবে, তাতে আমার কিছু করার নেই। হ্যাঁ, তো এটা একটা কোর্স, এটা একটা কোর্স। 3 নাম্বার কোর্স হচ্ছে এইটা, WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার। 4 নাম্বার কোর্স হচ্ছে নতুন ব্যাচ। কিন্তু নতুন ব্যাচ নিতে গেলে ওল্ড রেকর্ডেড ব্যাচ তো নিতেই হবে, ঠিক আছে। তাই যখন এইটা নিচ্ছ, তুমি এখানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, মক টেস্ট আলাদা করে নিতে হচ্ছে না, পারচেস করতে হচ্ছে না, এত কিছু পাচ্ছ দেখো তুমি। 3 বছরের পরিশ্রম তোমরা একদিনে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। টোটাল 4টে কোর্স আমার, তার মধ্যে তোমাদের এই নতুন ব্যাচটা আমি এখন আরম্ভ করছি জুনের 1 তারিখ থেকে। লাইভ ক্লাস, লাইভ ক্লাস হবে রবিবার এবং বুধবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা অবধি। 30 মিনিট ক্লাসরুমে হবে, এবং এই লাইভ ক্লাসগুলো হবে, লাইভ ক্লাসে রেকর্ডিংও থাকবে। যারা এখন জয়েন করতে পারলো না, আজকেও যারা জয়েন করতে পারলো না, অনেকে হয়তো পরে দেখবে, সেই জন্য আমি রেকর্ডিং করে রাখবো এগুলোকে, যাতে তারা পরে দেখতে পারে, বা তোমরাও পরে দেখতে পারো যে স্যার রিভিশন করব। হ্যাঁ, অনেকে হয়তো ক্লাসে বলতে বলতে ভালো লিখতে পারে না, পরে ভিডিও পজ করে করে ধীরে ধীরে লেখে, সেই জন্য আমি রেকর্ডিংও রাখবো তোমাদের জন্য। বোঝা গেল? লাইভ ক্লাসগুলো রেকর্ডও হবে, পরে দেখতে পাবে। আর কিছু? বলো ব্রততী, বোঝা গেল? কবিতা কিছু বলছে, বলো কবিতা। হ্যাঁ স্যার, বলছি ওই পিএসসির যে ব্যাচটা আমরা পড়েছিলাম গতবার, WBPSC অ্যাসিস্ট্যান্ট, ওই মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত, তো ওই ব্যাচটার হ্যাঁ, কি ইউটিউব প্লে লিস্ট আছে? না ওটা আমি প্লে লিস্ট এখন বানাইনি, ঠিক আছে। ওটা তুমি ওই তো টিচমিল স্যার, ক্লাসরুমেই পাবে। হ্যাঁ, ওটা স্যার টিচমেন্ট ক্লাসরুমে না পাচ্ছি না, মানে ওইটাও পাচ্ছি না, আবার ওল্ড রেকর্ডেড ব্যাচ থেকেও মনে হয় বেরিয়ে গেছি কোনো কারণ থেকে। মানে টিচমেন্টে আমার আচ্ছা এখন আচ্ছা। শুধুমাত্র ওই নতুন ব্যাচ, যেটা 2025-9-10 ওইটাই শুধু আছে। তো আপনি যদি ওই আচ্ছা, লিঙ্কটা একটু দিয়ে দিতেন, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি আপনাকে দিয়ে আবার দেবো। একটু রিকোয়েস্ট তুমি করতে। আমায় বলবে। আচ্ছা দেখো, যে যেই ব্যাচে ছিলে, অ্যাডমিশন নিয়েছিলে, ওখানে যদি কোনো কারণে টেকনিক্যাল এরর হয় আমায় জানাবে, আমি কিন্তু হুম, ওখানে ওই যে ইয়ে করে ওটা দেবো। ওটা পড়েছিলাম হ্যাঁ মার্চের 24। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি জানি তুমি পড়েছিলে। ওটা আমি, তুমি আমাকে বলবে, আবার আমি তোমার ওখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, এই গল্প তাহলে। আর যদি কোনো কোয়ারি থাকে বলতে পারো, মানে জেনারেল কোয়ারি কিন্তু আজকেই, যে স্যার PDF খুঁজে পাচ্ছি না, এই খুঁজে পাচ্ছি না, ওই খুঁজে পাচ্ছি না, আর কিন্তু বলা চলবে না। তাই যা জানার আছে জেনে নাও, যতই মানে মনে হোক যে কোশ্চেনটা করা উচিত কি নয়, করে ফেলো একদম। পিঙ্কি, পিঙ্কি কিছু বলছে না। পিঙ্কি, আমার কথা শুনতে পাচ্ছ? কিছু জানার মানে থাকলে বলতে পারো। হ্যাঁ বলো। আপনি যে বললেন কোশ্চেন গুলো মানে সেদিন নোট করতে হবে, আর যেগুলো পারবো না ওগুলো কবে করাবেন আপনি? মানে ওই ওই দিন ক্লাসেই করাবো। করিয়ে দেবেন? হ্যাঁ, আমি আচ্ছা আমি কি আচ্ছা। চাইছি, আমি তোমরা কি পারছো সেটা প্রথমে জানতে চাইছি। আমি তো একটা করে কোশ্চেন দেবো, তোমাদের কাছে জানতে চাইবো কি উত্তর করলে বল, তারপর জিজ্ঞেস করবো এটা হলো, কে পারবে পারবে না, করে দিতে হবে কিনা, আমি করে দেবো।
যারা আমার কাছে পুরোনো ক্লাস করেছে তারা জানে। কবিতা, কবিতা তুমি বলো তো আমি কিভাবে পড়াই, তাহলে এদের ক্লিয়ার হয়ে যাবে। যখন এমসিকিউ প্র্যাকটিস করাই কি করি আমি, কবিতা? এমসিকিউ তো আগে সবার কাছে জিজ্ঞেস করা হয় যে কে কোন অ্যান্সারটা করছে, তারপরে না পারলে আপনি বলে দেন এবং যে যেটা পারে বলে, তারপরে আপনি আবার পুরোটা ক্লিয়ার করে দেন যে ওর থিওরি একটু বুঝিয়ে দিয়ে এমসিকিউটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য আজকে কয়েকটা আচ্ছা ঠিক এমসিকিউ আমি করালাম। আজকে আমি কয়েকটা এমসিকিউ করালাম প্রথমে, তোমরা দেখতে পেলে। আমি কিন্তু প্রথমে জানতে চাইছি তোমাদের কাছে, তারপর না পারলে আমি করেও দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, চিন্তার কিচ্ছু নেই। একটা কোশ্চেনও বাদ যাবে না। আমি যদি 150টা কোশ্চেন একটা ক্লাসে করাই, 150টার মধ্যে যদি 150টাই তোমার আটকায়, আমি 150টাই সলভ করে দেবো। হ্যাঁ, কিন্তু তোমার পড়ে আসতে হবে। আমি যখন দেখতে পাচ্ছি ওই কোশ্চেনটা 10 জনের মধ্যে 8 জন পাচ্ছে, তুমি পাচ্ছ না, তখন তো সেটা খারাপ। 8 জন পাচ্ছে মানে কি তারা পড়ে এসছে, ওটা পারা যাবে, তারা করতে পারছে। যখন দেখবো ওই কোশ্চেনটা 10 জনের মধ্যে মাত্র 2 জন পেরেছে, তখন জানবো যে হ্যাঁ ওই কোশ্চেনটা খুব ট্রিকি কোশ্চেন, অনেকে করতে পারেনি। তখন আমি কিছু বলবো না। ঠিক আছে, তো আমি কিন্তু বকাও দেবো পড়া না করে এলে। পড়তে হবে, যা হোম টাস্ক দেবো করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বাট আমি না ওয়েডনেসডেতে জয়েন করতে পারবো না। কোনো অসুবিধা নেই, তুমি দেখে নেবে, কিন্তু হোম টাস্ক করবে। এই যে ক্লাসে হচ্ছে, যখন একটা করে কোশ্চেন লিখছি, কোশ্চেনটা তুমি পজ করবে। বাড়িতে যখন দেখছো, পজ করে উত্তরটা করবে, ওএমআরটা ফিল করবে, ওএমআরটা পাঠানোর চেষ্টা করবে। যদি খুবই প্রবলেম থাকে আমায় জানাবে যে স্যার আমি করতে পারিনি কোনো কারণবশত, কিন্তু জানাবে। তোমরা আমার সঙ্গে কমিউনিকেশনটা রাখবে। এমন নয় যে স্যার কোর্সে জয়েন করলাম, স্যারের সঙ্গে কোনো কথাবার্তা নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে পরীক্ষার আগের দিন এসে বলছে যে স্যার কি হলো, কতদূর কি হলো বলুন। তখন কিন্তু কিছু বলবো না। রোজকার কনভারসেশন রোজ করো আমার সঙ্গে, যে স্যার এরকম প্রবলেম, ওরকম প্রবলেম, আমার এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, সমস্ত প্রবলেম বলতে পারো তোমরা আমায়। ঠিক আছে, মানে ম্যাথামেটিক্স এর প্রবলেমও বলতে পারো। আর যদি কোনো অন্যান্য প্রবলেমও থাকে, যদি কোনো ধরো তোমার কোনো জায়গায় কোনো বই খুঁজে পাচ্ছ না বা কিছু একটা, যে স্যার এইটার জন্য কি বই ভালো হবে, এটা কোনখান থেকে পড়বো, এরকম কোশ্চেনও করতে পারো। মানে শুধু যে অঙ্কই বলবে তা নয়। আর নিজের প্রবলেমও বলতে পারো, যে স্যার আমি এই কারণে টাইম দিতে পারছি না, কি করে টাইম ম্যানেজমেন্ট করব, এই ধরনের কোশ্চেনও করতে পারো। কিন্তু কথা বলতে হবে আমার সঙ্গে। আমি যাকে দেখবো আমার সঙ্গে কোনো কথাবার্তা বলছে না, গ্রুপেও অ্যাক্টিভ নেই, ক্লাসও করছে না, তাকে কিন্তু ভুগতে হবে পরে। ঠিক আছে, আর একটা কথা দেখো, তোমরা কিন্তু যথেষ্ট বড় হয়েছো এখন। ধরে বেঁধে পড়ানোর তো কিছু নেই, যে ক্লাস 1-এ পড়ছো, 2-এ পড়ছো, কাউকে আমি বলবো যে মারধর করবো পড়াবো। এখানে প্রত্যেকেই গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট করে এসছো। হুম, তো এই সমস্ত স্টুডেন্টদের আমি কি বলবো, দুদিন পরে তোমরা টিচার হবে। তোমরা অ্যাকচুয়ালি এখন স্টুডেন্ট নও, তোমরা টিচার। তো সেরকমই অ্যাটিটিউড এখন থেকে তৈরি করো। ঠিক আছে, আমি এক্সপেক্ট করব যে তোমরা আজকের কথাগুলো মাথায় রাখবে। ঠিক আছে, আর আমি কিছু বললে সেগুলো মানে জানবে তোমাদের ভালোর জন্যই বলছি। খুব সিরিয়াসলি নিও না যে স্যার আমাকে খারাপ বলে দিল সবার সামনে, এরকম ভাবার কিছু নেই। ঠিক আছে, আমি প্রত্যেকের ভালো চাই, এবং চাইবো এই ব্যাচ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের জব হোক। ঠিক আছে, যারা পরিশ্রম করবে, আমার কথা শুনবে, প্রত্যেকের জব হোক, এটা আমি চাইবো। আর যারা ফাঁকি মারবে তাদের গ্যারান্টি আমি দিতে পারবো না। ঠিক আছে, ফাঁকিবাজদের জন্য কিন্তু এই ব্যাচটা নয়, এটা পরিশ্রম যারা করবে তাদের জন্য। আচ্ছা রানা, কিছু বলতে চাও? আজকের আলোচনাটা কেমন হলো? ঠিকঠাক আছে? তো বলছি স্যার, ওই ক্লাসগুলো এখন থেকে পুরোপুরি 3 ঘন্টা করেই হবে ডেইলি, মানে যে কদিন পরীক্ষার আগে বাকি সময় পাওয়া যাবে? হ্যাঁ, আমি চেষ্টা করব। এবার কি হচ্ছে, ধরো আমার একটা চ্যাপ্টার বা একটা টপিক, তাতে হয়তো 3 ঘন্টা লাগলো না, 2.5 ঘন্টায় হয়ে গেল, 2.5 ঘন্টায় হয়ে যাবে। আমি 3 ঘন্টা ওটা ম্যাক্সিমাম টাইম দিয়ে রেখেছি, যে আমি কিন্তু 3 ঘন্টা অব্দি নিতে পারি। আর তোমরা জানো যারা আমার কাছে পুরনো পড়েছো, আমি মানে পড়াতে কিন্তু কোনো রকম ইয়ে করি না, সংকোচ বোধ করি না। 3 ঘন্টাও পড়িয়ে দিতে পারি, 3 ঘন্টা 15 মিনিটও পড়িয়ে দিতে পারি। তাই না কবিতা? তুমি তো আমার কাছে পড়েছো, 2021 থেকে পড়ছো, তুমি তো জানো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।
আজ তাহলে এইটুকুই থাক, আবার আমাদের দেখা হবে হ্যাঁ বলছি জুনের 1 তারিখে। শুনতে হ্যাঁ বলো। বলছি যে আপনার তো ওই ওল্ড রেকর্ডেড ব্যাচ থেকে তো ওই ইয়েগুলো তো দেখছি, ওই মানে আপনার রেকর্ডেড ভিডিও গুলো আর পিডিএফ গুলো, সেটা ঠিক আছে। বলছি যে যখন ধরুন আমি নিজে যখন ওই এমসিকিউ প্র্যাকটিস করব ঘরে আর কি, তখন আমি প্রথমে আচ্ছা। কোনটা ফলো করবো, ওই মানে সাহর বইটা নাকি ওই তপতী পাবলিশার্স এর যে একটা বই আছে না? তপতি আমার কাছেও আছে। আমার কাছে সমস্ত বই আছে, আমি দেখাইনি আজকে তাই। মানে আপনি তুমি ওই যেটা ইচ্ছা করতে পারো। বইগুলো বলেছিলেন। হুম। আচ্ছা, মানে আমি যখন ঘরে করবো তখন আমি কি মানে আমার কাছে আপাতত ওই দুটো বই আছে, দেখি ওই দুটো বই ফলো করবো তো? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি বারবার একটাই কথা বলছি, অহেতুক প্রচুর বই কিনে বাড়িতে ভর্তি করে লাভ নেই। তুমি পড়বে না, ধুলো খাবে। একটা বই কেনো, ওটাকে একদম 3 বার 4 বার প্র্যাকটিস করো, বইয়ের পাতাগুলো যেন ছিঁড়ে যায় এমন প্র্যাকটিস করো, ঠিক আছে? যেটা ইচ্ছা, তুমি যে কোনো একটা আর সেই এমসিকিউ বই বইটা কেনো। আপনার এমনি প্রচুর করানো আছে, আমি দেখেছি, মানে প্রচুর এমসিকিউ এমনি তো করানোও আছে। ঠিক আছে, মানে কোনো হ্যাঁ কোনো হ্যাঁ, ফাইলের ভেতরে আবার অন্যান্য গুলো করানো রয়েছে। আহ, তো ওইগুলোও তো অনেকটা এনাফ, মানে প্রচুর দেখলাম যে ওর একদমই মধ্যে তাই। অনেক কিছু আছে আমি। দেখো, দেখো একটা কথা বলছি, আমি যা করিয়েছি না, ওটা যদি কেউ খেতে পারে তার চিন্তা নেই। হ্যাঁ, এবার ওইটার বাইরেও যদি কেউ করতে চায়, অনেকে থাকে না এনার্জি থাকে যে স্যার আরো প্র্যাকটিস করবো, তখন আমি তোমাদের এতগুলো বই দেখাই। কিন্তু ওই যে বললাম, তুমি আগে এইটাই কমপ্লিট করে দেখাও, তোমায় চ্যালেঞ্জ দিচ্ছি আমি। হ্যাঁ, যে ওল্ড রেকর্ডেড ব্যাচের পুরো সমস্ত কন্টেন্ট তুমি কমপ্লিট করে দেখাও, তারপর তুমি আমায় বলবে যে তোমার প্রিপারেশনটা কোথায় পৌঁছে গেছে, ঠিক আছে? এটা ওল্ড রেকর্ডেড ব্যাচ বলে ভেবো না এখানে কিছু করানো নেই, সমস্ত কিছু করানো আছে। আমার 3 বছরের পরিশ্রম পিডিএফ তো এখানে আছে। প্রচুর, পিডিএফ একদম। তো প্রচুর রয়েছে, প্রচুর। এক একটা ক্লাস পিছনে প্রচুর পিডিএফ রয়েছে। লাগে, লাগে দিতে হয়েছে। মানে এক একটা টপিকের জন্য পিডিএফ লাগে, কনসেপ্ট লাগে, দিতে হয়েছে, ঠিক আছে? স্যার বলছি কোশ্চেন মোটামুটি মডারেটই এক্সপেক্ট করা যায় নাকি হার্ড হবে? মডারেট টু হার্ড কি বলছেন, মানে কম্পিটিশন অনুযায়ী কি কোশ্চেন আচ্ছা। পাল্টাবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের আরেকটা কথা বলি, তোমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করবে, 2-3টে ব্যাপার একটু খেয়াল রাখবে। কোন কোন জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, কোথা থেকে প্র্যাকটিস করতে হবে। আজকের আলোচনাটা হোক, যতক্ষণ হয় হোক, এমসিকিউ যখন প্র্যাকটিস করছো, 3টে জিনিসের উপর একটু খেয়াল করবে। প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কি স্যার? WBSLST। স্যার তখন 2 মার্কস হতো, কি হয়েছে? 2 মার্কস হতো তো কি হয়েছে তখন? ওইগুলোই 4টে অপশন দিয়ে এমসিকিউ, কোনো ভেদাভেদ নেই। এমসিকিউটা হচ্ছে সব থেকে কঠিন জিনিস। একটা বড় 4 নম্বরের কোশ্চেনকে 4টে অপশন দিয়ে এমসিকিউ বলে দিচ্ছে, সেটা করে উত্তরটা বের করতে হবে। তাহলে WBSLST পুরোনো কোশ্চেন পেপার। আমি যা যা কথা বলছি, স্যার কোথায় পাবো ভাববার দরকার নেই, মানে আমি এগুলো সমস্ত দিয়ে রেখেছি, আজকে এমনি বলছি তোমাদের। এগুলো দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার WBSLST দেওয়া আছে। WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। WB মাদ্রাসা সার্ভিস কমিশন, তার 2টো কোশ্চেন পেপার, 9, 10, 11, 12। এছাড়াও অল ইন্ডিয়ার কোশ্চেন পেপার সমস্ত দেওয়া আছে। KVS বলো, NVS বলো, EMRS বলো। আমার তো এগুলো সলভও করিয়ে দেওয়া আছে ক্লাসে, তাই না? EMRS সলভ করিয়েছি, NVS সলভ করিয়েছি, KVS সলভ করিয়েছি, রানা। WBPSC-রও 1-2টো পেপার সলভ করিয়েছিলাম, আবার করাবো। হ্যাঁ, এছাড়াও তোমার আমি বিহারের কোশ্চেন পেপার সলভ করিয়েছি, BPSC TRE। হ্যাঁ, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কি দেখবে? অল ইন্ডিয়া যত টিচিং এক্সাম হয়, যেখানে ম্যাথামেটিক্স থাকে অ্যাজ এ সাবজেক্ট, ঠিক আছে, তোমাকে দেখতে হবে। যতটা সম্ভব দেখতে পারো, কিছু না পারো এখন কমপক্ষে এগুলো দেখতেই হবে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার কোশ্চেন পেপার গুলো দেখো, SLST, PSC, মাদ্রাসা, এগুলো দেখো। দ্বিতীয়, তাহলে প্রথম কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখা। স্যার খুব হার্ড হার্ড কোশ্চেন করান না, তোমার কোশ্চেন পেপারটা দেখো, পরীক্ষায় কি খুব হার্ড দিচ্ছে? পরীক্ষায় যেমন থাকে কোশ্চেন তেমন প্র্যাকটিস করো। নিজের ইগো স্যাটিসফাই করার জন্য বা স্যার কতটা জানেন দেখি, এটার জন্য হয়তো কঠিন কোশ্চেন প্র্যাকটিস করার দরকার নেই। আমি কঠিন কোশ্চেন করাতে পারি,
তাতে লাভ কি হবে? তোমাদের কনফিডেন্স ডাউন হয়ে যাবে। তোমরা ভাববে আমি তো কিছুই করতে পারছি না, পরীক্ষায় তো আমি কিছুই পারবো না। কিন্তু পরীক্ষা এরকম হয় না, তোমরা দেখেছো পরীক্ষার কোশ্চেন কেমন হয়, তুমি করতে পারবে তেমন কোশ্চেন প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার দেখলে। তারপর হচ্ছে এমসিকিউ বই। এমসিকিউ বই স্যার কি প্র্যাকটিস করব? বংশীধর সাহু পছন্দ করো সবাই, আমিও পছন্দ করি, এইটাই দেখো প্রথমে, ঠিক আছে? তারপর এটা কমপ্লিট যদি হয়ে যায়, স্যার আরো বই দেখতে ইচ্ছা করছে, জানাকর মন্ডল আছে, তপতি আছে, প্রচুর বই আছে, আরো বই বেরিয়ে যাবে কত, দেখো না, ঠিক আছে? আর আমি নতুন বই বেরোলে নতুন বই কিনবো, আমার বই কেনার নেশা আছে। বাজারে যত এমসিকিউ বই আছে সমস্ত আমি কিনে ফেলেছি, এবং সেটা একটা ভিডিও করে ইউটিউবে দেখিয়েছি তোমাদের আমার কাছে কি কি বই আছে। তো ওই ভিডিও আপডেটেড হতে পারে, পরে আরো বই অ্যাড হতে পারে আমার কাছে। যাই হোক, এটা করবে। স্যার আপনি তো ওই অতগুলো বই থেকে করাবেন, আমাদের তো আর কোনো বই আলাদা করে কেনার প্রয়োজনও নেই। হ্যাঁ, ওটাই তো বলছি, এক একটা ক্লাস করাতে গেলে আমি কিন্তু অনেকগুলো বই থেকেই করাই। তাই তোমাদের চিন্তা করতে হবে না যে স্যার কোন বই থেকে প্র্যাকটিস করাবেন, এই বইটা হবে কিনা ওই বইটা হবে কিনা। আমি তো জানি কোনখান থেকে কি লাগবে, আমি এতদিন পড়াচ্ছি, আমার একটা অভিজ্ঞতা আছে, আর আমি নিজে পরীক্ষাগুলো দিয়েছি অনেক কটা, তাই আমি জানি কেমন কোশ্চেন পেপার থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো। আর 3 নাম্বার হচ্ছে আমার ব্যাচের পিডিএফ গুলো দেখো, ওগুলোই বা কম কি, ওখানেও তো প্রচুর এমসিকিউ সেট দেওয়া আছে, প্র্যাকটিস সেট দেওয়া আছে। আমার মডেল সেট গুলো দেখো, মডেল সেট আমি দিয়েছি তোমরা জানো, ডায়নামিক্স এর মডেল সেট আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের আছে, খুঁজে না পেলে বলবে, আমি আরেকবার পিন করে দেবো, সমস্ত দেওয়া আছে যা নাম বলছি, কিচ্ছু বাইরে নেই। হ্যাঁ, ওগুলোও দেখো। আর কি চাই তোমাদের বলো, আর কি করতে পারি? আর যা বলবে করে দেবো আমি। স্যার একটু পিন করে দেবেন, এতর মধ্যে না খুঁজেই পাচ্ছি না, প্রচুর অনেক তো। হ্যাঁ ঠিক আছে, করে দেবো। যখন যেটা পড়বে তখন ওটা পড়ো, একসঙ্গে দেখো, আমি সমস্ত ফাইল একসঙ্গে ফরওয়ার্ড করে দিলাম, তোমরা পাজলড হয়ে যাবে, ওই জন্য আমি একটু একটু করে দিচ্ছি। পুরোনো ব্যাচে সমস্তই দেওয়া আছে ফাইল সেকশনে, নতুন ব্যাচে ওখান থেকে আমি ফরওয়ার্ড করছি তোমাদের সুবিধার জন্য। যদি মনে হচ্ছে যে স্যার আমি অত ওয়েট করতে পারছি না, তো ওল্ড রেকর্ডেড ব্যাচের ফাইল সেকশনে গিয়ে পিডিএফ গুলো নিজে দেখো, তুলে তুলে দেখো, দেখে শেষ করতে পারবে না, এত পিডিএফ আছে, ঠিক আছে? যা যা বলছি সমস্ত পিডিএফ ওখানে আছে। এখন এই কমপ্লেক্স নাম্বারটা ফরওয়ার্ড করেছি, ওগুলো এখন দেখো, দেখে বলো। ওখানে প্রায় 40 থেকে 45টা পিডিএফ ফরওয়ার্ড করা আছে কমপ্লেক্সের উপরে। তারপরে তো আমি আরো দেবো পিডিএফ তোমাদের। পিডিএফ মেটেরিয়াল নিয়ে ভাবতে হবে না, আমি রোজ কিছু না কিছু পোস্ট করতে থাকি, করতে থাকবো পরীক্ষার আগের দিন পর্যন্ত। আমার যদি মনে হয় এটা তোমাদের লাগবে ওটা লাগবে, আমি পাঠাতে একটুও দ্বিধাবোধ করি না, ইনস্ট্যান্ট পাঠিয়ে দিই। কোনোদিন বলতে হয়নি কাউকে যে স্যার এটা পাঠাননি কেন, বরং বলে যে স্যার এত পিডিএফ পাঠাচ্ছেন, দেখে শেষ করতে পারছি না। আমার এই অভিযোগটা ভালো লাগে, এটা আমি এনজয় করি। আচ্ছা, আর বলো ব্রততী, পিঙ্কি, কি রানা। একটা টপিক কি? হ্যাঁ স্যার, বলছি অ্যাট এ টাইম কি একটা টপিকই পড়া উচিত নাকি মাল্টিপল টপিক পড়া উচিত? মাল্টিপল পড়ো, তোমাকে তো সিলেবাসটা কমপ্লিট করতে হবে না, ঠিক আছে? যতটা পড়তে পারো এট এ টাইম আচ্ছা। পড়ো, ফেলে রেখো না যে পরে পড়ে নেবো, দুদিন পরে পড়বো, ওরকম করো না, ইনস্ট্যান্ট করো। যে যতটা করতে পারছো, যে যতটা লোড নিতে পারছো নাও, ম্যাক্সিমাম লোড নাও, কম নিও না, মিনিমাম নিও না, ঠিক আছে? আর কিছু বলো, ডালিয়া, তার মানে স্যার ব্রততী। একসঙ্গে আমি কমপ্লেক্স নাম্বার পড়ছি, ওদিকে প্রবাবিলিটি পড়ছি, এরকম করেই মানে হুম, একসঙ্গে পড়তে হবে? তাই তো করতে হবে, নাহলে শেষ করবে কি করে এত বড় সিলেবাসটা, ঠিক আছে? এই যে হ্যাঁ স্যার, আমি ঠিক আছে। প্রথম দিন কমপ্লেক্স নাম্বার করাবো, যদি দেখি এইভাবে করে লাভ হচ্ছে না, তখন আমি এক একটা করে টপিক পড়া দিয়ে দেবো, যে পুরো ক্লাসিক্যালটা পড়ে এসো, প্র্যাকটিস করাবো। তখন প্র্যাকটিসটা আরো ভালো হবে আর জলদি হবে তখন। এতগুলো টপিক আছে ধরো, আমি মোটামুটি 12-13টা টপিক বললাম, 12 থেকে 13টা। পার টপিকে আমি যদি 4 দিন করেও টাইম দিই, মানে হচ্ছে 52 দিন, মানে 52টা ক্লাস। আর আমার সপ্তাহে 2টো করে ক্লাস হচ্ছে, তার মানে হচ্ছে কত, 8টা। যদি 3 মাস টাইম পাই, 24টা ক্লাস, তাও তো হচ্ছে না। এবার তোমরা বলবে যে স্যার টাইম বাড়িয়ে দিন, 3 দিন 4 দিন করে ক্লাস করান,
তোমরা পাগল হয়ে যাবে, পড়বে কখন? আর আমি যা ক্লাস করাচ্ছি ঠিক আছে, 2 দিন ক্লাস করানো মানে যথেষ্ট ক্লাস করানো। আমি তো প্রথমে 1 দিন করে ক্লাস করাতাম, যখন প্রথম প্রথম পড়াতাম। ওই কবিতা ওরা যখন পড়তো, তখন আমি রবিবার দিনগুলো ক্লাস করাতাম, সপ্তাহে 1 দিন পড়াতাম। হ্যাঁ, তো যাই হোক, এগুলো নিয়ে ভাবতে হবে না। এবং একটা কথাই বলবো, এখানে কিন্তু তোমাদের একটু লোড নিতে হবে, টাইম কম আছে তো, ওরকম ওই মানে মন্থর গতিতে হাঁটলে হবে না, একদম আলোর বেগে ছুটতে হবে এবারে। বোঝা গেল? তোমরাও টাইম দাও, আমিও টাইম দেবো, এভাবেই হবে। তোমাদেরকে বেশি টাইম দিতে হবে। আমার এখানে রোল হচ্ছে 20%, আর তোমাদের হচ্ছে 80%। এই দুটো মিলিয়ে পরীক্ষার হলে তোমার পারফরমেন্স সমস্ত কিছু মিলিয়ে তারপর তোমার জব। ঠিক আছে? বোঝা স্যার গেল? বলছিলাম যে স্যার বলছিলাম যে বলো। মানে আপনি যে টপিকটা দিচ্ছেন আমাদের কাছে তো সব এমসিকিউ বুকস নেই কি না, তো আপনি যদি পিডিএফ করে পাঠিয়ে দিতেন, মানে আপনার কাছে যে এক্সট্রা বইগুলো আছে ওখান থেকে কয়েকটা বই থেকে যদি পিডিএফ পাঠিয়ে দিতেন, তাহলে বাকি দিনগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারবো আমরা। ওগুলো নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আমি সমস্ত দিয়ে দেবো, অলরেডি দেওয়া আছে কিছু কিছু জায়গা থেকে। ধরো মনে হচ্ছে এই জিনিসটা এই বইয়ে ভালো আছে, কতগুলো কোশ্চেন এই বইয়ে ভালো আছে, স্ক্যান করে দেওয়া আছে কিছু কোশ্চেন। তুমি দেখবে, শুধু ফাইলগুলো দেখবে, খুলে খুলে দেখবে, দিয়ে আমায় বলবে যে স্যার এটা পাইনি ওটা পাইনি, আছে অলরেডি গিভেন। আচ্ছা স্যার। হ্যাঁ, আরো যদি লাগে আরো দেবো আমি। কোশ্চেন পেপার প্র্যাকটিস সেট নিয়ে ভাবতে হবে না, সমস্ত দেওয়া আছে, আরো দেওয়া হবে লাগলে। আচ্ছা, আর বলো। স্যার বলছি যে মানে বিয়েতে যে জায়গাগুলো সব থেকে বেশি স্কোরিং, মানে ধরুন একটা কোশ্চেন সেটে তো অনেক কিছু অনেক টপিকই আছে যেগুলো তো সবটা আমাদের আয়ত্তে মানে থাকে না, যেটা আমি বলতে চাইছি। তো যে জায়গাগুলো হুম আগে হুম, স্কোরিং সেই জায়গাগুলো আপনি আগে করাবেন তো? একদমই তাই। সমস্ত জায়গায় স্কোরিং, তার মধ্যে দেখো যেখানে সিলেবাসটা বেশি আছে, এই যে সিলেবাসটা তোমরা প্রিন্ট আউট করিয়েছো না, যখন প্রিন্ট আউট করাবে দেখতে পাবে, যেখানে দেখবে যেখানে একটা টপিকের নিচে অনেক কিছু লেখা আছে, যেটা অনেকটা জায়গা নিয়েছে, তার মানে সেখানে অনেক কিছু আছে, সেখান থেকে অনেক কোশ্চেন থাকবে। তেমন কিছু বড় টপিক হচ্ছে তোমার রিয়েল অ্যানালিসিস, লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে? এগুলো হচ্ছে বড় টপিক। জিওমেট্রি, এখান থেকে তুমি অনেক কোশ্চেন পাবে। অ্যানালিসিস তো মানে চোখ বন্ধ করে অনেক কোশ্চেন থাকে যে কোনো পরীক্ষায়। অ্যানালিসিসের মধ্যে আমি দুটো জায়গায় ইনক্লুড করি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই দুটো মিলিয়ে প্রচুর কোশ্চেন থাকে। শুধুমাত্র আমি একটা চেক করে দেখছিলাম, এসএলএসটি 2016 9-10 সেকশন বা 11-12 কোথাও একটা দেখেছিলাম, এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই দুটো মিলিয়ে 55টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 15 থেকে 16টা বা তার বেশিও হতে পারে ছিল এই জায়গার থেকে। বোঝা গেল? ক্যালকুলাস থেকে, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থাকে। লিনিয়ার অ্যালজেব্রা থেকে অনেক কোশ্চেন ছিল, ক্লাসিক্যাল থেকে ছিল, এগুলো করতেই হবে। নিউমেরিক্যাল থেকে কোশ্চেন কম ছিল, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স থেকে কম ছিল। এবার এখানেও যে এরকম হবে কোনো গ্যারেন্টি নেই, কিন্তু জেনারেলি এই সমস্ত টপিক থেকে পরীক্ষায় কোশ্চেন বেশি থাকে, মানে এগুলো করতেই হবে। লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালিসিস, জিওমেট্রি, এগুলো স্কোরিং টপিক। ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এখানে অত খাটতে হয় না অ্যাবস্ট্রাক্টের জন্য, কিছু রেজাল্ট মুখস্থ করে চলে যাও, কাজ হয়ে যাবে। দিন। হ্যাঁ, বলো। বলছি প্রবাবিলিটির একটু সাজেশন দিন, মানে ওই জায়গাটা মানে কোথা থেকে কতটা, মানে না পড়লেই নয়, কিংবা ওখান থেকে কেমন মার্কস আসবে। দেখো, প্রবাবিলিটি তোমায় কিন্তু ভালোভাবেই পড়তে হবে, কনসেপ্ট গুলো। বেসিক জায়গা তো আছে তোমার এখানে, ওই হায়ার সেকেন্ডারি পার্টটুকু আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি। তুমি এর জন্য ডাব্লিউবিপিএসসির কোশ্চেন গুলো দেখো, প্রিভিয়াস ইয়ার গুলো দেখো কেমন কোশ্চেন দিয়েছে, সেই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করো। আর আমি তো করাবোই, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার গুলো ভালো করে দেখো, তাহলে একটা আইডিয়া পাবে কেমন কোশ্চেন দিচ্ছে। হ্যাঁ স্যার।
হ্যাঁ। আচ্ছা আর বলো, আজকে আলোচনাটা আমি আরম্ভ করেছি কতক্ষণ হলো? ও 2 ঘন্টাও হয়নি, মনে হচ্ছে অনেক কিছু বলে ফেলেছি আমি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু স্পিডে করাই, আর আমি স্পিডেও কথা বলি। স্পিডে কথা বলতে বলতে হয়তো অনেক সময় কি হয়, কথা জড়িয়ে যেতে পারে, যে কারোরই হবে। আমি ওই মানে অত আস্তে আস্তে বলতে পারি না। যাই হোক, যদি ক্লাস করতে করতে মনে হয় যে স্যার খুব স্পিডে হয়ে যাচ্ছে, আমরা নিতে পারছি না, আমি একটু ধীরে করে দেবো। ঠিক আছে? বলবে, মানে ক্লাস যখন হবে কিছু বলতে ভয় পাবে না। দরকারটা তোমার এখানে, তুমি এখানে পেমেন্ট করে পড়তে এসেছো, লজ্জা একটুও পাবে না যে বুঝতে পারছি না স্যার, এটা সবাই পেরে গেল আমি পারলাম না, তাহলে আপনার আমাকে কি বলবেন? হুম। কিচ্ছু বলবো না, না পারলে। যেটা না বুঝতে পারবে বলবে। হয়তো পড়তে যাচ্ছ, কোনো থিওরি বুঝতে পারোনি, স্যার ওই জায়গাটা আর একটু বুঝিয়ে দিন, আমি বলে দেবো। তাই ক্লাসটা থেকে তুমি ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার চেষ্টা করো। 3 ঘন্টার ক্লাস, খুব ভালোভাবে ক্লাসটা করতে হবে। আর যখন ক্লাস হবে তোমরা জানো, যারা পুরনো পড়ছে আমার কাছে তারা জানে, ক্লাস করতে করতে মাঝখানে আমি অত গল্প টল্প কিছু করি না। ঠিক আছে? পুরো 3 ঘন্টা পড়াই হবে, অন্য কিছু হবে না। কোনো এন্টারটেনমেন্ট এখানে নেই। এখানে এন্টারটেনমেন্ট একটাই, অঙ্ক। এমসিকিউ প্র্যাকটিস করবে, ভালো লাগলে মজা লাগছে, ওটাই এন্টারটেনমেন্ট। ঠিক আছে? স্যার গল্প করুন না, হবে না। তোমরা এখানে গল্প করার জন্য টাকা দিচ্ছ না। আচ্ছা আর বলো, ডালিয়া কিছু বলবে আর? ব্রততী, পিঙ্কি? বলছি যে আহ, হ্যাঁ, পড়াটা ঠিক হবে কিনা তাও বলছি। বলছি স্যার, বলছি একদম। এই কনফিডেন্স লেভেলটাকে আরো গ্রো করবো কি করে? মানে পড়ছি সবই ঠিক আছে, কিন্তু তাও কোথাও না কোথাও যেন মনে হচ্ছে যে আর পারবো তো, মানে মানে অনেকটা দিন ডিটাচ হয়ে ওগুলো গেছিলাম, এই একটা ওগুলো হবে। ইয়ে থেকে আমি বুঝে গেছি। হম হম, বলছি বলছি। ওগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিসের অভাব আছে, আর কিচ্ছু নেই। যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। এই যে আমি যে অ্যাপ্রোচটা বলেছি, এইভাবে যদি প্র্যাকটিস করো না, দেখবে আস্তে আস্তে কনফিডেন্স পাবে। ওএমআর গুলো তুমি খুলে খুলে দেখবে, নিজেকে অ্যানালিসিস করবে। আচ্ছা, আমি প্রথম দিনে এরকম পেয়েছি, দ্বিতীয় দিনে এরকম পেয়েছি। এটা হচ্ছে সেলফ অ্যানালিসিস হবে। এটা খুব জরুরি। আমি তোমাকে কি করে বুঝবো তুমি কিভাবে পড়ছো না পড়ছো? তুমি নিজেকে নিজে দেখো, তুমি কোন জায়গায় আছো। ওই জন্য ওএমআর এর কথাটা বলেছি। তাহলে তোমার দেখো, ওই এক্সাম হলের এক্সপিরিয়েন্সটা এখন থেকেই হচ্ছে। ওই চাপটা এখন থেকেই কাজ করছে, সবার মাঝখানে প্র্যাকটিস করছো, উত্তর দিচ্ছ, ইনস্ট্যান্ট উত্তর দিচ্ছ। ওই দিনই তাই করতে হবে, হলে গিয়ে তাই করতে হবে তো, নাকি? নাকি কেউ বলবে যে হ্যাঁ তুমি উত্তর মেলাও তারপরে খাতারে জমা নেবো? করবে না। তাই সেই জিনিসটা যেটা হলে করতে হবে সেটা এখন থেকেই করো। আর মক টেস্ট গুলো প্রচুর দাও। মক টেস্ট আমি তোমাদের বলেছি, এত মক টেস্ট দেওয়া আছে ক্লাসরুমে। মক টেস্টের ক্লাসরুমে প্রায় 125টা মতো মক টেস্ট আপলোড করা আছে। তোমরা ওগুলোই যদি আগে কমপ্লিট করো, দেখবে অনেক স্পিড বেড়ে গেছে। ঠিক আছে? একটা করে টপিক পড়ো। এখন যদি মনে হচ্ছে স্যার টপিক ওয়াইজ দেবো, টপিক পড়ো, টপিকের উপরে মানে মক টেস্ট দিতে আরম্ভ করো। ঠিক আছে? এইভাবে হবে। প্র্যাকটিস করলে তবেই কনফিডেন্স পাবে, এটার আর কোনো বিকল্প নেই। আর হলে ওইভাবেই তুমি কিন্তু মানে পারফর্ম করতে পারবে। ওই একটা দিনের জন্য তার আগে প্রচুর পরিশ্রম করতে হয়। একদম মানে হালুয়া নয় যে তুমি গেলে দেখা মাত্র কোশ্চেন উড়িয়ে দিলে, ওরকম হবে না। ওটা তখনই হবে যখন প্রচুর প্র্যাকটিস থাকবে তোমার। তাহলে কি হবে? হল থেকে বেরিয়ে বলবে, স্যার এইটা না পারতাম, কিন্তু তখন পারিনি। ওরকম তখন কেউ শুনবে না তখন। ঠিক আছে? সবাই পরীক্ষা দিচ্ছে, মানে ভালোই চাপ আছে। আবার একটা কথা, এগুলো নিয়ে এখন থেকে ভাববে না কতগুলো ভ্যাকেন্সি আছে, কত কাট অফ যাবে। পরীক্ষায় হলো না, অনেকে বলবে স্যার কাট অফের উপর ভিডিও বানান, থাকে দেখবে। তারপরে আরো অনেক কিছু। এগুলো থেকে দূরে থাকো এখন, স্ট্র্যাটেজি কম দেখো, ইউটিউব থেকে একটু দূরে থাকো এখন। হ্যাঁ, ইউটিউবে এখন মানে তোমার টাইম নষ্ট বেশি হবে ওইসব দেখলে। কেউ হয়তো দুটো এমসিকিউ করাচ্ছে, তার ভিডিও দিচ্ছে, ওগুলো থেকে সময় নষ্ট করে লাভ নেই। বোঝা গেল? বা কেউ হয়তো বলছে 21 দিনে কি করে প্রস্তুতি করা যাবে, 20 দিনে কি করে প্রস্তুতি করা যাবে। তুমি জানো 20 দিনে প্রস্তুতি করা সম্ভব নয়। এটা কতটা বাস্তবসম্মত তুমি জানো, নিজেকে প্রশ্ন করো। 20 দিনে করা যায়? যায় না। যেগুলো হয় না সেগুলো দেখে লাভ নেই, টাইম নষ্ট করো না, পড়তে থাকো, আর আমার সঙ্গে মানে প্র্যাকটিস করতে থাকো টাইমটা কেবল। তো অনেকটাই কম, মানে 3 মাস মানে তো এই টোটাল সিলেবাসটাকে আয়ত্ত করানো তো ভীষণ কম সময়। ওই জন্যই বলছি, হ্যাঁ, মানে কনফিডেন্সটাকে গ্রো করবো কি করে, মানে ওইখানেই একটা ইয়ে হচ্ছে আর কি, যে হয়তো প্রচুর সব জেনেও প্রচুর প্র্যাকটিস পারবো করতে না হবে, এরকম। টাইমটা বাড়াও।
টাইমটা বাড়াও, পড়ার টাইমটা বাড়াও, প্র্যাকটিসের টাইমটা বাড়াও। এটাই হচ্ছে ওষুধ এটার, আর কিচ্ছু নেই। 3 মাস হোক 2 মাস হোক, প্রত্যেকের জন্য একই উত্তর। পরীক্ষাটা 2 মাসের হলেও আমি একই কথা বলতাম, যে টাইম বাড়াও, ঠিক আছে? প্র্যাকটিসটা করো। বাড়িতেও যখন নিজে বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করছো না, ঘড়ি ধরে প্র্যাকটিস করো। ধরো তুমি বংশীধর সাহুর বই থেকে একটা চ্যাপ্টারে 20টা কোশ্চেন করলে, তুমি নিজেকে বলো আমি 20টা কোশ্চেন 20 মিনিটে করতে পারছি কিনা দেখবো। বা 20টা কোশ্চেনের জন্য 15 মিনিট রাখো, কারণ 5 মিনিট আমি ওএমআর ফিল করবো। ওএমআর নিয়ে প্র্যাকটিস করো বাড়িতে। এখন ওই খাতা পেন নিয়ে বাদ দাও, ওএমআর এর অভ্যাসটা তৈরি করো এখন থেকে। বোঝা গেল? কারণ পরীক্ষা ওএমআর এ দিতে হবে, অফলাইনে দিতে হবে। আর যখন টিচ মিনিটেও পরীক্ষা দিচ্ছ, ধরো 20 নাম্বারের পরীক্ষা, 20 মিনিট টাইম দেওয়া আছে, তুমি কিন্তু 20 মিনিটই নেবে না। তুমি ভাববে যে স্যার 15 মিনিট টাইম দেওয়া আছে। যদি দেখা যায় তুমি 20 মিনিটই নিয়েছো, তার মানে তুমি করতেই 20 মিনিট নিয়ে নিলে, তখন ফিল আপ করবে ওই মার্ক। ঠিক আছে? তাই 20 নাম্বারের পরীক্ষা হলে সেটাকে 15 মিনিটে কমপ্লিট করতে হবে। দিয়ে যখন দেখছো হচ্ছে না, সাবমিট। বাড়িতেও তাই, 20টা কোশ্চেন নিয়ে বসবে, ঘড়ি দেখবে, 15 মিনিট টাইম দিয়ে রাখবে, 15 মিনিট হয়ে গেলে স্টপ করবে, দেখবে কতগুলো ঠিক হলো। বোঝা গেল? এইভাবে হবে। কম টাইমে উত্তর করতে হবে, সেই জিনিসটা এখন থেকে তৈরি করো, মেন্টালিটিটা এখন থেকে তৈরি করো। তবে তুমি কম্পিটিশনে টিকতে পারবে। যারা বহুদিন থেকে পড়ছে, নাহলে পাত্তা করতে পারবে না তাদের কাছে, সোজা কথা। যারা দেখা মাত্র উড়িয়ে দিচ্ছে, আর তুমি তখন এক একটা কোশ্চেনকে বসে বসে করছো হলে, হবে না। বোঝা গেল? আর কিছু? রততি, পিঙ্কি, বলো। আমি কিছু ভুল বলছি কি? স্যার, মুখস্থ করা যে প্রবলেম গুলো রয়েছে না, যেগুলো পিডিএফ গুলো আপনি দিয়েছেন, ওই হুম হুম। কমপ্লেক্সে বা থিওরি অফ ইকুয়েশনে, তো ওইখানে তো ধরুন প্রায় কোনো কোনো জায়গায় 70টা 80টা মতনও রয়েছে। তো ওই তো ওগুলো তো মানে ইটসেলফ একটা ম্যাথসই এক একগুলো। তো ওইগুলো কি ম্যাথস হিসাবেই করবো, নাকি ওইগুলো ওই যেগুলো যেগুলো মনে রাখার, তো সেগুলো 1 লাইনার, সেগুলো তো ঠিক আছে, বাকিগুলো? হ্যাঁ হ্যাঁ, দেখো ওইটা, দেখো মুখস্থ করার একটা টেকনিক আছে। মুখস্থ করবো বলে মুখস্থ করলে হবে না। ওই অঙ্কগুলো যখন তুমি বারবার কোশ্চেন পেপারে দেখছো, দেখতে 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 অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। মানে ওখানে যে লিস্টটা দেওয়া আছে, এটা এমনই একটা লিস্ট যেটা তুমি বিভিন্ন জায়গায় বারবার দেখতে পাবে। ওই একই জিনিস যখন তুমি 5 জায়গায় দেখছো, এমনি মনে গেঁথে যাবে। বোঝা গেল? ওই জন্য লিস্ট গুলো দেওয়া আছে, যে দুলে দুলে ওটা মুখস্থ করতে হবে। ও জীবনে মুখস্থ হবে না ওরকম করে। না না, মানে যখন ওই যেগুলো যেগুলো আপনি বলে দিচ্ছেন যে এটা সার্কেল হবে বা এটা স্ট্রেট লাইন হবে, সেগুলো তো ঠিক আছে, সেগুলো হ্যাঁ তো হ্যাঁ 1 লাইনার, হ্যাঁ হ্যাঁ ওগুলো হ্যাঁ কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু বড় বড় হ্যাঁ, কিছু কিছু এক্সপ্রেশন আছে, যেগুলো তো মানে ওইগুলো তো মনে মানে করতে করতে মুখস্থ হবে, তাই চেষ্টা সেটাই তো করতাম। বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, ওগুলো হচ্ছে বইয়ে যখন দেখতে পাবে, বইয়ে বিভিন্ন জায়গায় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, হবে ওইভাবে হবে। আর এই টাইমে দাঁড়িয়ে একটা অঙ্ক যদি বুঝতে পারো যে কিভাবে হচ্ছে, ঠিক আছে, নাহলে মুখস্থ। কিভাবে হচ্ছে পরীক্ষায় তো কিভাবে হচ্ছে দেখে লাভ নেই, উত্তর এটা হবে। আমি দেখাচ্ছি তোমাকে, কয়েকটা দেখাচ্ছি, মাদ্রাসার কোশ্চেন দেখাচ্ছি 9-10-এর, তোমরাই জানো, অনেকে পরীক্ষা দিয়েছো। হ্যাঁ, তো আমি কয়েকটা কোশ্চেন এখানে বলছি যেগুলো মুখস্থ প্রবলেম ছিল। মানে আমার এমন হয়ে গিয়েছিল পরীক্ষার আগে, এত মুখস্থ হয়ে গেছিল প্র্যাকটিস করে করে, সেদিন যখন পরীক্ষা দিতে গেছি কোশ্চেন পেপারটা, প্রথমে 40টা কোশ্চেন দেখা মাত্র হয়ে গেছে, কারণ মুখস্থ পড়ে গিয়েছিল আমার। ঠিক আছে? যেমন এইখানে দেখো, এই এরিয়া অফ প্যারালেলোগ্রাম, যেখানে দুটো ডায়াগোনাল দেওয়া আছে, এটা পিএসসির কোশ্চেন। এই অঙ্কটা আমি এতবার প্র্যাকটিস করেছি এর আগে, 5√3 উত্তর হয় আমি জানতাম। ফলে আমি টুক করে একটু দেখে নিলাম, হ্যাঁ 5√3 হচ্ছে, দিয়ে আর টাইম নষ্ট করিনি। এরকম, মানে এইটা যে তুমি বলবে যে স্যার দুলে দুলে পড়েছেন তাই মুখস্থ হয়েছে, তা নয়। এই কোশ্চেনটা অনেক জায়গায় দেখেছি আমি বারবার, এমনি গেঁথে গেছে। তোমারও তাই হবে। বোঝা গেল? যেগুলো মনে হচ্ছে স্যার একটু বড় বড় আছে, দেখো এইখানে যখন স্যার তুমি দেখছো, তোমাকে আমি অপশন আকারে দিচ্ছি না, বলছি, তোমারটা শুনছি। এখানে তোমাকে আমি অপশন আকারে দিচ্ছি না। কোনো জিনিস যখন তুমি অপশন আকারে দেখো না, তখন তোমার মনে পড়ে যাবে। বই 4টে অপশন থাকলে দেখবে একটা টিক করতে সুবিধা হয়। কিন্তু যখন বলি যে এটার উত্তর হবে এইটা, নাও মনে পড়তে পারে। বোঝা গেল? ডালিয়া বলো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, রানা বলো এবার।
স্যার, বলছিলাম আমি না অঙ্কটা শুনতে পাইনি, মানে তখন সমস্যা ছিল। অঙ্কটা কি ছিল আরেকবার একটু বলবেন? ওই কোনটা 5 to 3 আনসার হয়েছিল? ও, এটা হচ্ছে তোমার এরিয়া অফ প্যারালেলোগ্রাম, ঠিক আছে, যার দুটো ডায়াগোনাল দেওয়া আছে। একটা প্যারালেলোগ্রামে দুটো ও ডায়াগোনাল দেওয়া থাকলে কি করে আচ্ছা। এরিয়া বের করতে হয়, তার উপর দুটো অঙ্ক পরীক্ষায় দিয়েছিল। বোঝা গেল? এবং ওই জায়গাটা আমি তোমাদের বারবার জোর দিতাম ভেক্টরে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ওখান থেকে কনসেপ্ট থেকে কোশ্চেন আছে কিন্তু, মানে ওল্ড রেকর্ডেড ব্যাচটাই যদি তুমি একটু ভালো করে দেখো বুঝতে পারবে যে এই যে কোশ্চেন পেপারটা আছে মাদ্রাসার 90টা, কত কোশ্চেন ওই টাইপের কোশ্চেন আমি তোমাদের সিমিলার করিয়েছি, কিছু অঙ্ক তো হুবহু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরকম আছে। তো ওই যেগুলো বড় দেখতে পাচ্ছ, ওগুলো যখন কোশ্চেন পেপারে দেখবে তুমি তখন ঠিক করতে পারবে, দেখবে চেনা চেনা আকারটা মনে পড়ে যাবে, হ্যাঁ এটা একটা এরকম টাইপের ছিল। বোঝা গেল? ঠিক আছে, আর কেউ কিছু বলবে? না হলে এখানে এন্ড করব, বলো। ব্রততী, ডালিয়া, পিঙ্কি, তোমাদের আর কোনো কোয়ারি আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইটুকুই থাক। আবার যেদিন লাইভ ক্লাস হবে সেদিন জয়েন করবে। আমি আজকে এখানে অফ করছি, লিভ করে যাও।